হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হাসান, বর্তমানে অধ্যয়নরত আছি শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশালে। আজকে এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণীর পঞ্চম ভিডিও। আজকে আমরা মূলত আয়নীকরণ শক্তি সম্পর্কে জানব। আচ্ছা, আয়নীকরণ শক্তি সম্পর্কে জানার আগে কিছু টার্ম সম্পর্কে আমার আগে জানতে হবে। দেখো, এখানে বড় কইরা লেখা আছে কি মোল। এখন এই মোল শব্দটার সাথে আমরা হয়তোবা অনেকে পরিচিত, যারা একটু ঠিকভাবে পড়াশোনা করি তাদের ঠিকই মনে আছে। বলো তো, এই মোল শব্দটা তোমরা আর কোথায় দেখছো? কারো কি মনে আছে? আমরা যখন ফিজিক্স পড়ছিলাম, ফিজিক্সের প্রথম অধ্যায়, হ্যাঁ, ভৌত রাশি ও পরিমাপ, সে ভৌত রাশি ও পরিমাপ পড়ার সময় আমি তোমাকে বলছিলাম যে মৌলিক রাশি কয়টা? মৌলিক রাশি হলো 7টা। তার মধ্যে একটা মৌলিক রাশি ছিল পদার্থের পরিমাণ, আর এই পদার্থের পরিমাণের এসআই একক ছিল মোল। এখন মনে পড়ছে? জি ভাই, আমার মনে আচ্ছা, পড়ছে। এই যে মোল, এই মোল হলো অনেকটা প্যাকেটের মতো, ঠিক আছে? সাপোজ এই যে এই বিস্কুটটা কি তোমরা কেউ, মানে সরি, এই চিপসটা কি তোমরা কেউ খাইছো? রিং রিং চিপস। খাইছি ছোটখাটো কিছু খাইছি রিংচি আমি তো খাইছি। এখনো খাই, আমি ওই আঙুলের মধ্যে ঢুকাই ঢুকাই চিপস গুলা তারপর আমি খাই, ভালো লাগে। দেখো, ধরি এই একটা চিপসের মধ্যে মানে আমার 20টা আছে, ঠিক আছে? তা আমি লিখতে পারি যে এক প্যাকেট চিপস সমান সমান 20টি চিপস, লিখতে পারি না এই লাইনটা? তাই আচ্ছা, তাহলে আমি যদি বলি এখন এই প্যাকেটের জায়গায় আমি যদি বলি মোল, এক প্যাকেট চিপসে যদি 20টা চিপস থাকে, তাহলে এক মোল চিপসে কতটি চিপস থাকবে জানো? এক মোল চিপসে থাকবে 6.023 ইন্টু 10⁻23। আচ্ছা, এই 10⁻23 মানে হইলো একের পরে 23টা শূন্য, ঠিক আছে? এতটি চিপস, এই সংখ্যাটা কিন্তু অনেক বড়, এই জন্য এইভাবে লেখা লাগছে। তাহলে এক প্যাকেট চিপসে যদি 20টা চিপস থাকে, এক মোল চিপসে কতগুলো চিপস থাকবে? এতগুলো, এই সংখ্যাটা। এই সংখ্যাটার একটা স্পেশাল নাম আছে, হ্যাঁ। এটাকে যেহেতু বিজ্ঞানী অ্যাভোগাড্রো আবিষ্কার করছে, এজন্য একে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। ইংলিশে বলে এনএ। এনএ মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো, ঠিক আছে? এখন আমি এক মোল চিপসের মধ্যে এতটি চিপস পাইছিলাম, কিন্তু আমি যদি এক মোল চিপস না নিয়া আমি যদি এক মোল পরমাণু নিই, তাইলে আমি কি পাবো বলো তো? এক মোল পরমাণুর মধ্যে কতগুলো পরমাণু পাবো? ওই অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুই পাবো। আচ্ছা, আমি যদি এক মোল অণু নেই, এই এক মোল অণুর মধ্যে কতগুলো অণু পাবো? এই যে এই সংখ্যাটা অ্যাভোগাড্রো সংখ্যক, ঠিক আছে? আমরা বলবো কি যে এক মোল অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পাবো, অথবা তুমি এটার সংখ্যাটারই বলতে পারো যে 6.023 ইন্টু 10⁻23টি। বুঝছি আমরা সবাই একটু? বুঝছি। তাহলে আমি যদি বলি যে এক মোল সাদিয়া, এক মোল সাদিয়া সমান সমান কতগুলো সাদিয়া? অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো সংখ্যাটা। অ্যাভোগাড্রো সংখ্যক সাদিয়া মানে এই যে 6.023 ইন্টু 10⁻23টি সাদিয়া। এখন আমি যদি লিখি এক মোল আয়ন, এক মোল আয়নের মধ্যে কতগুলো আয়ন থাকবে? এই যে অ্যাভোগাড্রো সংখ্যক। আবার এক মোল সোডিয়াম আয়ন যদি নাও, এক মোল সোডিয়াম আয়নে কতগুলো সোডিয়াম আয়ন থাকবে? অ্যাভোগাড্রো সূত্র অ্যাভোগাড্রো সোডিয়াম। সংখ্যক সোডিয়াম আয়ন থাকবে। এই বেসিকটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই, আমরা ক্লিয়ার। জাস্ট চিন্তা করব যে মোল, হ্যাঁ, এটা হলো কি একটা কি প্যাকেটের সাথে তুলনা করবা, ঠিক আছে? এটা মূলত আমাদের কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় যখন আমরা পড়ব, সেই সময় এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। কিন্তু আমি আয়নীকরণ শক্তির যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞা শেখানোর জন্য আগে তোমার মোল সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? এই জন্য আমি পড়াই দিছি। এরপরে দেখো কিছু কথা, এগুলো সব আগে থেকেই তোমরা পারো। যেমন এই দেখো যে ধাতুরা কি করে? ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন যেহেতু একটা নেগেটিভ জিনিস, ত্যাগ করলে কিন্তু ধাতু নিজে আরো বেশি পজিটিভ হবে। আর আমরা জানি নর্মাল অবস্থায় ধাতু হলো গিয়ে নিরপেক্ষ মৌল, কিন্তু যখনই ইলেকট্রন দান বা ইলেকট্রন গ্রহণ কেউ করে, তখন সে কিন্তু আর নিরপেক্ষ মৌল থাকে না, সে হয়ে যায় আয়ন। হইতে পারে ধনাত্মক চার্জযুক্ত আয়ন, আবার হইতে পারে ঋণাত্মক চার্জযুক্ত আয়ন। যেহেতু ইলেকট্রনকে ছাইরা দিছে, এজন্য ও কিন্তু হয়ে যাবে ধনাত্মক চার্জযুক্ত আয়ন। আর আমরা এই ধনাত্মক চার্জযুক্ত আয়নকে কি ক্যাটায়ন বলি না? আমরা কিন্তু জি ভাই। বলছিলাম যে আমাদের যে পর্যায় সারণীটা আছে, হ্যাঁ, পর্যায় সারণীতে 118টার মতো মৌল আছে। এগুলো তো আর একদিনে হয় নাই, হাজার 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 না, ঠিক মানে অনেক বছরের অনেক অসংখ্য বিজ্ঞানীর, হ্যাঁ, নিরলস পরিশ্রমের ফলে আমাদের আজকের এই পর্যায় সারণী আমাদের হাতে আসছে।
এখন এই পর্যায় সারণীর কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে, যেমন পর্যায় সারণীর প্রত্যেকটা গ্রুপের, হ্যাঁ যে কোনো একটা গ্রুপ তুমি নেবা, ওই যে কোনো একটা গ্রুপের প্রত্যেকটা মৌল সেম ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। সাপোজ তুমি যদি 1 নাম্বার গ্রুপ নাও, ওই 1 নাম্বার গ্রুপে যে 7টা মৌল আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা সবাই এক ধরনের বৈশিষ্ট্য প্রদর্শন করবে। আচ্ছা এখন দেখি তো তোমাদের মনে আছে কিনা, পর্যায় সারণীর বাম দিকে যারা, তারা কি ধাতু নাকি অধাতু? বাম পাশে, ধাতু। ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ। পর্যায় সারণীর বাম পাশে তারা হইল ধাতু, তার মানে তারা নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, এই জন্যই আমরা তাদেরকে ধাতু বলছি। আর পর্যায় সারণীর যে ডান দিকের যে মৌলগুলো আছে, তাদের কি, তাদের যদি নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, তাহলে তাদের 1টা 2টা অথবা 3টার মতো ইলেকট্রন লাগে, এজন্য তারা ইলেকট্রনকে গ্রহণ করে। ঠিক আছে, তাহলে অধাতু ইলেকট্রনকে গ্রহণ করে। ইলেকট্রন যেহেতু একটা নেগেটিভ চার্জ, তাহলে বলো তো নেগেটিভ চার্জ গ্রহণ করলেও নিজে কি নেগেটিভ হয়ে যাবে না? জি ভাই। আর নেগেটিভ চার্জ যুক্ত আয়নকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। জি আনায়ন। যেমন একটা ক্লোরিনের এক্সাম্পল নেই, যে মানে অধাতুর একটা এক্সাম্পল নেই, যে ক্লোরিন পর্যায় সারণীর একেবারে ডান দিকের 17 নম্বর গ্রুপের একটা মৌল, হ্যাঁ 3 নম্বর পর্যায়ের। এখন সে কি করলো, একটা তার যেহেতু 17টা ইলেকট্রন, তার মানে তার সর্বশেষ যে শক্তি স্তর, মানে 3 নাম্বার শক্তি স্তর, এই 3 নাম্বার শক্তি স্তরে কিন্তু 7টা ইলেকট্রন আছে। তাহলে সে যদি অষ্টক পূরণ করতে চায়, স্থিতিশীল হইতে চায়, তাহলে তার আরো একটা ইলেকট্রন লাগবে। সে মনে করো একটা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে সে ক্লোরাইড আয়নে পরিণত হইলো। এখন আমি এখানে কি একটু ছবির মাধ্যমে দেখাইছি, যেমন এটা ছিল সোডিয়াম, এই তার 3 নাম্বার শক্তি স্তরে একটা ইলেকট্রন আসছিল, এই একটা ইলেকট্রনকে সে কি করে দিছে, বাইর করে দিছে, ত্যাগ করে দিছে। ত্যাগ করার পরে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে। দেখো সোডিয়াম প্লাস আয়নে কিন্তু আমার 3 নাম্বার শক্তি স্তরটাই নাই, কারণ 3 নাম্বারের শক্তি স্তরে ছিল একটা ইলেকট্রন। এখন যেহেতু ইলেকট্রনটা নাই, তাই তো 3 নাম্বার শক্তি স্তরটাও গায়েব হয়ে গেছে। আবার ক্লোরিনের দিকে আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তর, মানে 3 নাম্বার শক্তি স্তরে কি দেখো 2টা 4টা 6টা 7টা ইলেকট্রন ছিল, তার মানে তার আরো একটা ইলেকট্রন লাগবে, এজন্য সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন কিন্তু তার একদম জোড়ায় জোড়ায় সবকিছু আছে, 8টা ইলেকট্রন আছে, মানে সে কি অষ্টক নিয়ম মানছে। তো এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে? এগুলো কিন্তু সব আগের না পড়া, ভাইয়া। এগুলো সব একদম, এগুলোই বেসিক। আমি তোমাদেরকে বারবার এগুলো পড়াইছি না বলো? পড়াইছি। আচ্ছা এখন দেখো 10টা ক্লোরিনকে 10টি, আচ্ছা খেয়াল করো, এখানে আমি বলছিলাম আমাদের কাছে একটা সোডিয়ামের পরমাণু ছিল। কয়টা পরমাণু ছিল সোডিয়ামের? একটা, একটা সোডিয়ামের পরমাণু ছিল। ওই একটা সোডিয়ামের পরমাণু থেকে আমি একটা ইলেকট্রনকে সরাইছিলাম। একটা ইলেকট্রন সরানোর ফলে আমার যে সোডিয়াম প্লাস আয়ন তৈরি হয়েছে, কয়টা তৈরি হয়েছে? একটা তৈরি হয়েছে। একটা সোডিয়াম থেকে বা একটা নিরপেক্ষ সোডিয়াম পরমাণু থেকে একটা ইলেকট্রন অপসারণ কইরা আমরা একটা সোডিয়াম আয়ন তৈরি করছি। আবার এদিকেও দেখো, একটা নিরপেক্ষ ক্লোরিন পরমাণুতে একটা ইলেকট্রন প্রবেশ করিয়ে, একটা ইলেকট্রন কি করছি, প্রবেশ করিয়ে আমরা একটা ক্লোরাইড আয়নে পরিণত করছি। এদিকে কিন্তু সব একটা একটা কইরা, এখানেও একটা একটা কইরা। ঠিক আছে, কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি যে 10টা মনে করো আমার ক্লোরিন আছে, এই 10টা ক্লোরিনকে আমি 10টা ক্লোরাইড আয়ন বানাইতে চাই বা ক্লোরাইড আয়নে পরিণত করতে চাই। আচ্ছা তুমি আগে বলো, একটা ক্লোরিনকে যদি আমি ক্লোরাইড আয়নে পরিণত করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 10টা ইলেকট্রন গ্রহণ করতে না না হবে। 10টা না ভাইয়া, তুমি আচ্ছা তুমি ডিরেক্টলি আমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছ। আমি মূলত প্রশ্ন করছিলাম যে একটা ক্লোরিনকে তুমি যদি একটা ক্লোরাইড আয়নে পরিণত করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? একটা ইলেকট্রন গ্রহণ করার লাগবে। তুমি ডিরেক্টলি আমার অ্যান্সারটা দিয়ে দিচ্ছ যে যেহেতু এখানে 10টা ক্লোরিন আছে, তাহলে 10টা ক্লোরিনকে আমরা যদি 10টা ক্লোরাইড আয়নে পরিণত করতে চাই, আমাকে অবশ্যই 10টা ইলেকট্রন গ্রহণ করাইতে হবে। ঠিক আছে, যাক তুমি পারছো তাড়াতাড়ি, ধন্যবাদ। এখন দেখো 1 মোল সোডিয়াম প্লাস আয়ন বানাতে কতটি ইলেকট্রন সরানো লাগবে? এটার অ্যান্সার কি হবে বলো দেখি? তোমার আছে সোডিয়াম, সোডিয়ামকে তুমি সোডিয়াম প্লাস আয়ন বানাইতে চাও। দেখো সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস কিভাবে হয়, আগে বুঝতে হবে কিভাবে হয়। ইলেকট্রন কি নেবে নাকি ইলেকট্রন ত্যাগ করবে সোডিয়াম? ও যেহেতু এখান নিউট্রাল থেকে প্লাস আয়ন হয়েছে, তার মানে কি অবশ্যই ইলেকট্রন ত্যাগ করছে। এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ কইরা সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। যদি একটা সোডিয়াম থাকতো, তাইলে আমার একটা ইলেকট্রন ত্যাগ করলে
একটা সোডিয়াম প্লাস আয়ন আমরা পাইতাম, কিন্তু এখানে বলছে যে 1 মোল সোডিয়াম। আচ্ছা 1 মোল সোডিয়াম মানে কতগুলো সোডিয়াম? অ্যাভোগাড্রো সংখ্যক, ওই যে সংখ্যাটা। ঠিক আছে, তাইলে 1 মোল সোডিয়ামকে আমরা যদি 1 মোল সোডিয়াম প্লাস আয়নে পরিণত করতে চাই, বেসিক হইলো এখানে আমার ইলেকট্রন সরানো লাগবে, অপসারণ করা লাগবে, ইলেকট্রনকে ত্যাগ করানো লাগবে এই সোডিয়াম থেকে। কতগুলো ইলেকট্রনকে ত্যাগ করানো লাগবে বা সরানো লাগবে? পারবা? একটা সোডি অ্যাভোগাড্রো আপনার মূল সংখ্যক না ভাইয়া? বলবো যে 1 মোল। ঠিক আছে, ওই 1 মোল মানে হইলো গিয়ে অ্যাভোগাড্রো সংখ্যক। যে যদি একটা সোডিয়াম থাকতো, হ্যাঁ খেয়াল করো, মনে করো একটা সোডিয়াম আছে, একটা একটা সোডিয়াম, এই একটা সোডিয়ামকে আমি যদি একটা সোডিয়াম আয়নে পরিণত করতে চাই, দেখো একটা সোডিয়াম থেকে তো দুইটা সোডিয়াম আয়ন হয় না, তাই না? একটা সোডিয়াম থেকে একটা সোডিয়াম আয়নে তুমি পরিণত করতে পারো কিভাবে? অবশ্যই এই সোডিয়াম থেকে তুমি একটা ইলেকট্রন সরাবা, এই একটা ইলেকট্রন সরাইলে কিন্তু আমার এই যে একটা সোডিয়াম প্লাস আয়ন হবে। কিন্তু এখন যদি একটা সোডিয়াম না থাইকা আমার 1 মোল সোডিয়াম থাকে, এখানে আছে 1 মোল সোডিয়াম, 1 মোল সোডিয়াম থেকে আমি 1 মোল সোডিয়াম আয়নে তৈরি মানে পরিণত করতে চাই, রূপান্তর করতে চাই, তাহলে আমার কতগুলো ইলেকট্রন সরানো লাগবে? একটা। যেহেতু জি ভাই একটা। একটা কেন ভাই? আচ্ছা এই বুঝটা বলো, কি জানি বলা ধরছিল। অ্যাভোগাড্রো সংখ্যক, অথবা আমরা বলতে পারি যেহেতু 1 মোল, দেখো 1 মোল সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন সরাইলেই আমরা 1 মোল সোডিয়াম প্লাস আয়ন পাবো। বুঝতে পারছো? মানে তোমার যদি একটা সোডিয়াম থেকে একটা সোডিয়াম আয়ন করতে চাও, তোমার একটা ইলেকট্রন সরানো লাগছে। তোমার যদি এদিকে 20টা সোডিয়াম থাকতো, সেই 20টা সোডিয়াম থেকে তুমি যদি 20টা সোডিয়াম আয়ন বানাইতে চাইতা, তোমার কিন্তু 20টা ইলেকট্রন সরানো লাগতো। কারো কোনো সমস্যা আছে এখানে? না। আচ্ছা এখন মনে হয় তোমরা বুঝতে পারছো, তাই না? আমি যদি তোমারে বলি এই যে অ্যালুমিনিয়াম থেকে আমরা অ্যালুমিনিয়াম 3+ বানাইতে চাই, কি অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ বানাইতে চাই, বলো তো আমাদেরকে কি করতে হবে? আমি কি আগে বলো, আমরা ইলেকট্রন এই যে অ্যালুমিনিয়াম কি ইলেকট্রন গ্রহণ করলে এটা হবে, নাকি ইলেকট্রনকে ত্যাগ করলে এটাই পরিণত হবে? ইলেকট্রনকে ত্যাগ করলে। অবশ্যই ইলেকট্রনকে ত্যাগ করলে আমার অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হবে। আচ্ছা বলো তো কয়টি ইলেকট্রন ত্যাগ করতে হবে? তিনটা। এই যে ধন্যবাদ, 3টা ইলেকট্রন ত্যাগ করলে অ্যালুমিনিয়াম 3+ হবে। তাহলে এখন আমি যদি প্রশ্ন করতাম যে 1 মোল, এখানেও মনে করে 1 মোল, এই 1 মোল অ্যালুমিনিয়াম কি 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত করতে হইলে আমার কতগুলো ইলেকট্রন লাগবে বলতে পারো? আমার মনে হয় তোমরা একজন পারবা এই কোশ্চেনটা। অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন সরাইলে আমরা পাইছিলাম অ্যালুমিনিয়াম 3+ আয়ন, তাই না? এখন জাস্ট কি করবা, যেহেতু সবকিছু 1 মোল, তাহলে 1 মোল অ্যালুমিনিয়াম, ঠিক আছে, এটা ছিল একটা অ্যালুমিনিয়াম, বাট এখন আমার এসে গেছে 1 মোল অ্যালুমিনিয়াম, তো এটা যদি 1 মোল হয়, আবার এখানেও কি 1 মোল অ্যালুমিনিয়ামকে আমরা 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত করবো, আমার কি ইলেকট্রনও হবে 1 মোল? বলো তো, শুনি নাই, আবার একটু বলো কষ্ট করে তোমরা। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কিন্তু 3 মোল হবে, 1 মোল কিন্তু হবে না। এইখানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস বানানোর জন্য একটা ইলেকট্রন সরানো লাগতো, ঠিক আছে, বাট এখানে তো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম 3+ বানানোর জন্য তোমার 3টি ইলেকট্রন সরানো লাগবে। তাহলে যদি কোশ্চেন আসে যে 1 মোল অ্যালুমিনিয়ামকে 1 মোল অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত করতে তোমার কতগুলো ইলেকট্রনকে অপসারণ করতে হবে, তাহলে তোমার উত্তর হবে কি? 3 মোল। 3 মোল। আচ্ছা তোমরা আচ্ছা আদৌ বুঝছো তো? এটা কোনো সমস্যা আছে? বুঝছি ভাই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু সামনে যাই এবার। খেয়াল করো, গেম অফ গিভ অ্যান্ড টেক, এটা টেলিভিশন সিরিজ আছে, এটা নাম হলো গেম অফ থ্রোনস, হয়তোবা তোমরা শোনো না, আর একটু বড় হলে শুনবা। ঠিক আছে, সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়ে একটা নাম দিয়েছি যে গেম অফ গিভ অ্যান্ড টেক। গিভ মানে কি দেওয়া, এর মানে আসলে অ্যান্ড এবং, ঠিক আছে, আর টেক মানে হলো গিয়ে নেওয়া। তাহলে গিভ অ্যান্ড টেক মানে কিছু দেবা কিছু নেবা, এটাই হলো কি আমাদের একটা গেম। এখন আমারে বলো যে একটু আগের এক্সাম্পলে আমরা যেমন দেখছি আমাদের একটা সোডিয়াম ছিল, এই সোডিয়াম মহাশয় সে এতই ভালো মানুষ, বা মানুষ তো আর না, পরমাণু, এতই ভালো পরমাণু সে,
সে কি করছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। এখন তোমার কি মনে হয় সে এমনি এমনি একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে? এমনি এমনি একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে? বলো। না, এই ইলেকট্রনটা যে সরে গেছে এখান থেকে, এর পেছনে কারণটা কি বলো তো? কারণ আমি আমি বলি, তোমরা যদি এখন কেউ বলো যে স্থিতিশীল হইতে চাই, ঠিক আছে, ওইটা মানলাম, বাট আমারে আরেকটা কারণ দেখাও যে কেন এই ইলেকট্রনটা শর্টছে, নাকি এমনি এমনি শর্টছে, নাকি আমাদের কিছু করা লাগছে? নেগেটিভ জিনিস ওই কারণে নেগেটিভ জিনিস থেকে। না, ঠিক এমনও না। আচ্ছা, বুঝলে কি জানি বলা ধরছিল। আমার কথা হইলো, এই যে পরমাণু, হ্যাঁ, সে এত মহান কেউ না যে সে শুধু দিয়েই যাবে দিয়েই যাবে। সে অবশ্যই কিছু দেবে এবং কিছু নেবে। এখানে সে ইলেকট্রন যে দেছে, সে নেছে কি, আমাদের মনে কি প্রশ্ন আসে না? সে ইলেকট্রন দিয়ে শক্তি নেছে, বুঝছো? তারে আমরা 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 বাইরে থেকে এই পরমাণুটাকে শক্তি দিছি। কি করছি আমরা বাইরে থেকে? আমরা শক্তি দিছি, ঠিক আছে, এনার্জি বা শক্তি আমরা বাইরে থেকে এই পরমাণুটাকে দিছি। এর ফলে এই পরমাণুটা ইলেকট্রনটাকে বাইর করে দিছে। বুঝতে পারছো? বুঝছি এখন ভাই, বুঝছি। কিছু নেব, কিছু দেব। প্রসেসটা কি জানো? প্রসেসটা হইলো, এই যে ইলেকট্রনগুলো তো ঘুরতে থাকে, তাই না, শক্তি স্তরগুলোতে। এদের কিন্তু একটা বলতে পারো গতিশক্তি আছে। যেহেতু মানে এরা গতিশীল, তো অবশ্যই এদের একটা গতিশক্তি আছে। এখন আমরা যখন শক্তি দেই, আমরা মূলত তাপ অথবা আলো, মেনলি তাপ শক্তি আসলে এখানে প্রদান করি, ঠিক আছে। যখন আমরা তাপ দেই, তাপ দেওয়ার ফলে কি হয়, এই যে সর্বশেষ শক্তিস্তর বা 3 নাম্বার শক্তিস্তরের যে একটা ইলেকট্রন আমরা দেখতে পাইতেছি সোডিয়ামের, একমাত্র বংশধর, সরি, একমাত্র ইলেকট্রন, হ্যাঁ, এই একমাত্র ইলেকট্রন করে কি, সে তো মনে করো শক্তি নিতেছে শুষ্যা। এই যে আমরা শক্তিটা দিতেছি, এ কিন্তু শক্তি নিতেছে। শক্তি যত বেশি নিতেছে, তার মধ্যে কিন্তু কম্পন বাড়তেছে। কম্পন বাড়তে বাড়তে কি, সে অনেক জোরে 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 এমন দৌড়িতেছে, ঠিক আছে, অনেক জোরে 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 শিখে করতেছে, দৌড়িতেছে একটা লিমিট পর্যন্ত, ঠিক আছে। একটা নির্দিষ্ট মানের থেকে বেশি মানের শক্তি তুমি যখন দিয়ে দেবা, তখনও এমন জোরে দৌড়াইবে, এই ইলেকট্রন একেবারে ছুটতে বের হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছি। তাহলে আমরা এই যে ইলেকট্রনটাকে সরাইলাম, কিভাবে সরাইলাম? নিজেরা বাইরে থেকে কিন্তু শক্তি দেওয়া লাগছে, তারপরেই পরমাণু থেকে ইলেকট্রনটা অপসারিত হয়েছে। বুঝছো? জি। আর আর যারা ইলেকট্রন গ্রহণ করে, তাদের ক্ষেত্রে আবার উল্টা। বুঝছো? তাদের ক্ষেত্রে আসলে অনেক কিছু হইতে পারে, দুই রকমের ঘটনাই আছে। ওটা আমরা যখন ইলেকট্রন আসক্তি পড়াবো ওই সময় আলোচনা করব। আপাতত জানিয়ে রাখো যে ইলেকট্রন নিতেছে, তার ফলে ও কি করবে বলো তো? ও শক্তি দেবে নাকি নেবে? শক্তি দেবে, শক্তি দেবে, তাই না? ইলেকট্রন নিতেছে, শক্তি দেবে, সবই নেবে, এত একেবারে। খেয়াল করো, লেখছি, যে ইলেকট্রন নেয়। আচ্ছা, ইলেকট্রন নেয় এমন একটা মৌলের নাম আমারে বলো তো, মানে খুব ইলেকট্রন নেওয়ার শখ তার, খুব খাই খাই ভাব। ছোটবেলা থেকে তো ক্লোরিন ক্লোরিনই বলো, তাই না? তো যে ইলেকট্রন নেয়, মানে ক্লোরিন ধরো, ক্লোরিন কি করছে, সে শক্তি নির্গত করছে, মানে ইলেকট্রনটা নিয়ে, ইলেকট্রন নেব আর আমি শক্তি দেব, শক্তি নির্গত করছে, মানে কি বাইরে সে শক্তি, এখানে যে ক্লোরিনটা ইলেকট্রনটা নিয়ে বাইরে শক্তি বিকিরণ করছে। বুঝতে পারছো? বাইরে শক্তি ছাইরা দিছে। আমরা উল্টো আরো শক্তি পাইছি এই ক্লোরিনের থেকে। আর আগের ঘটনায় সোডিয়াম থেকে ইলেকট্রন বের করার জন্য কিন্তু আমাদের নিজেদের বাইরে থেকে শক্তি দেওয়া লাগছে। খেয়াল করো কি লেখছি, যে ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করলে কি হয় খেয়াল করো, এই যে ক্লোরিন, এই ক্লোরিনে তো 60টি ইলেকট্রন ছিল, তাই নতুন করে যখন তুমি একটা ইলেকট্রন গ্রহণ করাইলা, তখন কিন্তু এখানেও এর কাপড় হয়ে গেছে, ঠিক আছে। এই 3 ভাইয়ের আগেই বিয়ে হয়ে গেছিল। এ ছিল একমাত্র ব্যাচেলার, সালমান খান, তো এরও এখন বউ হয়ে গেছে, এই যে বউ, তো সেটা সুখে শান্তিতে আছে, অনেক বেশি স্থিতিশীল হয়ে গেছে। এখন স্থিতিশীল মানে কি, ওদের আসলে বেশি শক্তির কোনো দরকার নাই, এজন্যই আসলে আমরা, মানে এই যে পরমাণুটা শক্তি ছাইরা দেয়, বুঝছো, শক্তি নির্গত করে বা বিকিরণ করে। বুঝতে পারছো? জি ভাইয়া। আমি আরেকবার বলি, এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেউই আসলে এইভাবে পড়ায় না জিনিসগুলা, কোথাও পাবা না, ইন্টার লেভেলও না, কিন্তু জিনিসগুলো খুবই বেসিক। আমাদের একটা ক্লোরিন পরমাণু ছিল, যার সর্ববস্তু শক্তি স্তরে 7টা ইলেকট্রন ছিল, কিন্তু আমরা জানি সকল মৌল স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, এজন্য অষ্টক নিয়মের কোনো, মানে কি বলে, বিকল্প নাই। ঠিক আছে, সবাই 8টি ইলেকট্রন রাখতে চায়, তাহলে এখানে যদি 8টি ইলেকট্রন বানাইতে চায়, ওর আরো একটা এক্সট্রা ইলেকট্রন লাগবে, এই জন্য সে একটা ইলেকট্রনকে গ্রহণ করলো। এখন একটা ইলেকট্রন গ্রহণ করার পরে এই যে ক্লোরাইড আয়নটা তৈরি করছে, ক্লোরাইড আয়ন কি একেবারে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস না? তো এটা কিন্তু অনেক বেশি স্থিতিশীল।
যে স্থিতিশীল তার বেশি শক্তির কোনো দরকার নাই, সে শক্তি ছাইরা দেয়। এই জন্য এই ক্লোরাইড আয়নটা, মানে এই যে ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে আর বদলে কি করছে, শক্তি বিকিরণ করছে বা শক্তি নির্গত করছে। বুঝতে পারছো ফুল প্রসিজারটা এবার একেবারে? এই জিনিসটা এখানে একটু বাংলায় কষ্ট করে লিখছি, যে তোমরা অবশ্যই নোট করবে এগুলো সবকিছু। যে ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ছাড়বো, আমি কি সবই ছাইড়ে দেবো? আমি কি কিছুই নেবো না? হ্যাঁ, আমি ইলেকট্রন ছাড়তেছি যাতে তুমি আমার শক্তি দাও, ঠিক আছে? কিছু দেবা কিছু নেবা, যে শক্তি সে গ্রহণ করে। যেমন এই যে ধাতুরা, যেমন সোডিয়াম ইলেকট্রনটা ত্যাগ করছিল আর বদলে শক্তি গ্রহণ করছিল, এই শক্তিটা দিছিল কে বলতে পারো? সোডিয়াম যে শক্তি গ্রহণ করছে, শক্তি দিছিল কে? আমরাই তো বাইরে থেকে শক্তি দিলাম, তাই না? আমরা বাইরে থেকে শক্তি দিছি আর সোডিয়ামটা শক্তি গ্রহণ করছে, সেই শক্তি গ্রহণ করেই একটি ইলেকট্রন বের হয়ে গেছে। দেখ খেয়াল করো যে পরমাণুতে শক্তি প্রদান, এই যে আমি শক্তি দিতেছি বাইরে থেকে, তাপ শক্তি মনে করো দিতেছি, ফলে কি হইতেছে, সর্ববহিস্থ অথবা ভ্যালেন্স অথবা যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রনের গতিশক্তি অর্জন, গতিশক্তি বাড়তেছে। গতিশক্তি বাড়ার ফলে কি হয়, একদম বিশাল একটা কোয়ান্টাম জাম্প দেয়, মানে কি একদম শক্তি স্তর থেকে বাইরে বের হয়ে যায়। তো এটাই তো কি ইলেকট্রনের ট্যাগ। ঠিক আছে, আমি মুখে মুখে যা বললাম ওই জিনিসটা একটু মানে একদম শর্টকাটে এখানে লেখা আছে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? এখন হলো আজকের মেইন পড়া, আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির ইংলিশ হইলো আয়োনাইজেশন পটেনশিয়ালও বলা যায়, আবার আয়োনাইজেশন এনার্জিও বলা যায়। ঠিক আছে, আমাদের বইতে সম্ভবত এনার্জিই বলা, তোমার এনার্জি লেখো। এখন এর সংজ্ঞাটা কি বলছে, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের, তোমরা দেখো তুমি কোনো নতুন শব্দ পাও কিনা, এক মোল, এই এক মোল কি নতুন শব্দ? এই এক মোল পরমাণু মানে কতগুলো পরমাণু? আপনার অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু। তো এই এক মোল পরমাণু থেকে কি করব আমরা, দেখো একটা একটা কইরা, একটা একটা কইরা কি করব, একটা একটা কইরা এক মোল ইলেকট্রন। আচ্ছা, এক মোল ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন? অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। ইলেকট্রন আমি কি করব, অপসারণ করব, মানে আমি সরাবো ওখান থেকে। তো অপসারণ, যদি তুমি যদি ইলেকট্রন একটা নেগেটিভ জিনিস, তাই না? তো এই নেগেটিভ জিনিস তুমি যখন সরাবা বা অপসারণ করবা, তখন এই নিরপেক্ষ পরমাণুটা কি ধনাত্মক আয়ন হবে নাকি ঋণাত্মক আয়ন? ধনাত্মক আয়ন। এজন্যই বোঝার, যেহেতু এক মোল ছিল তোমার কাছে, এক মোল পরমাণু থেকে তুমি কতগুলো আয়ন পাবা? অবশ্যই এক মোল আয়নই পাবা। এজন্যই লিখছি যে এক মোল আয়নে পরিণত করতে। আচ্ছা, কেমন আয়ন? একক ধনাত্মক চার্জ বিশিষ্ট, মানে কি +1। ঠিক আছে, +1 একক ধনাত্মক, মানে +1 আর চার্জ বিশিষ্ট তো বুঝো, একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে এই যে পরিণত আমরা করব, বাইরে থেকে যতটুকু শক্তি দিতে হয় তাই আমরা আয়নীকরণ শক্তিও লিখতে পারি। অথবা আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এই আয়নীকরণ শক্তি 3 রকমের। হ্যাঁ, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি আর তৃতীয় আয়নীকরণ শক্তি। এই আয়নীকরণ শক্তির সংজ্ঞায় মূলত বেশি আসার কথা। ঠিক আছে, আমি এখানে প্রথম আয়নীকরণ শক্তি লিখছি, তোমরা এই জিনিসটাকে আয়নীকরণ শক্তি বইলা চালাই দেবা। প্রথম যদি বলে প্রথম আয়নীকরণ শক্তি কাকে বলে, তাহলে এটা লিখবা। আর যদি আয়নীকরণ শক্তি কাকে বলে, তাহলে জাস্ট এই প্রথমটা বাদ দিয়া এই সংজ্ঞাটাই লিখবা। ঠিক আছে, তাহলে আবার যদি একটু খেয়াল করো, একটু এক্সাম্পল সহকারে, এটা একটু কঠিন লাগতে পারে। এখন আমরা যখন ছোট ছিলাম, একটা কোশ্চেন আমার মাথায় খুব আসতো, যে এখানে গ্যাসীয় অবস্থা কেন বলা, তোমাদের আসে না? এই গ্যাসীয় অবস্থা কেন বলা, এটা আসলে আমরা নেক্সট ক্লাসে শিখবো, আজকে না। ঠিক আছে, তবে এটার একটা প্রপার ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যা আমার আজ পর্যন্ত কেউ শিখায় নাই। আমি লিটারালি ভাইয়া গতকালকে নিজে শিখছি এটা কেন গ্যাসীয় অবস্থা, আমি এর আগে জানতামই না। বুঝছো, আমার মনেও প্রশ্ন আসছে কিন্তু আমি কখনো অ্যান্সার পাইনি। আমি মাত্র গতকালকে এটা সম্পর্কে জানছি। কেন, খেয়াল করো, যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল পরমাণু থেকে আচ্ছা দেখো এক্সাম্পলটা খেয়াল করো, যে এক মোল ফ্লোরিন পরমাণু আছে। এক মোল ফ্লোরিন পরমাণু আছে। আমরা মনে করি কি, যে ফ্লোরিন মনে হয় সবসময় ইলেকট্রন গ্রহণই করবে। ভাই, তুমি যদি জোর করো তাহলে সবাইরে তুমি সবকিছু করাইতে পারো। তুমি ফ্লোরিন থেকে উল্টারও ইলেকট্রন সরাইতেও পারো। ঠিক আছে, শুধু ডিপেন্ড করে তুমি কতটুকু জোর করতে পারতে আসো। খেয়াল করো, তাহলে এই যে এক মোল ফ্লোরিন থেকে আমি এক মোল ইলেকট্রন সরাবো। আচ্ছা বলো তো, এক মোল ইলেকট্রন যদি তুমি সরাও তাহলে তুমি কি পাবা?
তুমি ফ্লোরাইড, ওই তো ফ্লোরিন আয়নও বলা যেতে পারে, যেহেতু মেনলি তোমার এখানে বেসিকটা কি, বেসিক হলো ফ্লোরিন। ফ্লোরিন থেকে যদি ইলেকট্রন সরাও, ফ্লোরিন থেকে যদি ইলেকট্রন সরাও তাহলে কিন্তু এফ মাইনাস আসে না, ঠিক আছে? অনেকে মুখস্থ করে এফ মাইনাস দেবে না, ইলেকট্রন সরালে তো পজিটিভ হবে, তাহলে আমার কিন্তু হবে এফ প্লাস, এফ প্লাস। আর যেহেতু এখানে 1 মোল ফ্লোরিন ছিল, 1 মোল ইলেকট্রন ছিল, এই জন্য এটাও কিন্তু 1 মোল ফ্লোরিন আয়ন হবে। বুঝতে পারছো? এখন আমি যে 1 মোল ফ্লোরিন থেকে একটা একটা কইরা 1 মোল ইলেকট্রন সরাইয়া বা অপসারিত করে 1 মোল ফ্লোরিন আয়নে পরিণত করছি, বা 1 মোল, এই যে কি চার্জ কত, +1 না, তাহলে একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করছি। এই যে করছি, আমার বাইরে থেকে শক্তি দেওয়া লাগছে না? বলো, এই যে ইলেকট্রন তুমি সরাইছো, তোমার তো অবশ্যই বাইরে থেকে শক্তি দেওয়া লাগছে ফ্লোরিনকে। তোমার যতটুকু শক্তি দেয়া লাগতেছে বাইরে থেকে, সেইটাই হইলো আয়নীকরণ শক্তি। এখন কি বুঝতে পারছো ফুল মানে প্রসেসটা? জি বাট আমি যদি তোমারে বলতাম যে, আচ্ছা দাঁড়া একটা জিনিস দেখি, আয়নীকরণ শক্তির একক হইল, দেখো কি লেখা, কিলো জুল পার মোল। পার মোল মানে 1 মোল, ঠিক আছে? 1 মোলে কত কিলো জুল। সাপোজ এখানে একটা মান ধরো, ধরো, হ্যাঁ, দেওয়া আছে যে আয়নীকরণ শক্তির মান 414 কিলো জুল পার মোল। তার মানে বোঝো, তার মানে হইলো, ধরো এটা কার আয়নীকরণ শক্তি, আমি কিন্তু জানি না এটা কার আয়নীকরণ শক্তি, আমি ধরে নিই, মনে করো এক্স ছিল, ঠিক আছে? এক্স থেকে ইলেকট্রন অপসারণ করলাম, ইলেকট্রন অপসারণ করার ফলে কি হইবে, আমার এক্স প্লাস আয়ন আমরা পাবো। হ্যাঁ, ধরে নেই 1 মোল এক্স পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করাইয়া আমরা 1 মোল এক্স প্লাস আয়ন পাইছি। এখন এই প্রসেসে আমার যতটুকু শক্তি বাইরে থেকে দেওয়া লাগছে সেই অ্যামাউন্টটা হইল 414 কিলোজুল পার মোল, ঠিক আছে? আমরা যদি একটু এককের হিসেবে চিন্তা করি, দেখো কিলোজুল পার মোল মানে কি, 1 মোলে, 1 মোলে আমার কতখানি কিলোজুল লাগছে। কিলোজুল মানে তো একদম পিওর শক্তির একক, তাই না? শক্তির একক হলো গিয়ে জুল, জুলের 1000 গুণ হলো গিয়ে কিলোজুল। হুম, যেমন গ্রামের 1000 হলো কিলোগ্রাম, সেভাবেই জুলের 1000 গুণ হইলো কিলোজুল। তার মানে এখানে যেহেতু মোল দেওয়া, অর্থাৎ আমার বলাই আছে যে 1 মোল কোন একটা পরমাণুকে 1 মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে আমার যতটুকু শক্তি দেয়া লাগবে সেইটা হইলো আয়নীকরণ শক্তি। কিন্তু আমার যদি এককটা, সাপোজ আমি যদি প্রশ্ন করতাম যে একটি, বা সাপোজ ধরো আমার এখানে দেওয়াই আছে যে আমার কাছে আছে মনে করো ম্যাগনেসিয়াম, ঠিক আছে? এই ম্যাগনেসিয়াম থেকে আমি একটা ইলেকট্রন অপসারণ করলাম, এই একটা ইলেকট্রন অপসারণ করার ফলে আমি ম্যাগনেসিয়াম প্লাস তৈরি করলাম। হ্যাঁ, এখন এই প্রসেসে আমার শক্তি লাগছে 111 কিলোজুল, 111 কিলোজুল। হ্যাঁ, একটা ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করাইতে আমার, মানে একটা ইলেকট্রনকে অপসারণ করাইয়া একটা ম্যাগনেসিয়াম প্লাস আয়নে পরিণত করতে আমার শক্তি লাগছে 111 কিলোজুল। এখন তুমি আমারে বলবা যে এখানে আয়নীকরণ শক্তির মান কত, পারবা? এখানে ছোট্ট একটা প্যাচ আছে, জাস্ট ওইটা ধরতে পারলেই কেল্লা ফতে। পারবা কিনা বলো, টাইম আর 5 সেকেন্ড। কেন পারবা না? একটু তো কনফিডেন্স রাখতে পারতা নিজের উপর। এখানে কয়টা ম্যাগনেসিয়াম আছে আমি যখন বলছি, একটা ম্যাগনেসিয়াম, একটা ম্যাগনেসিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করাইলা একটা একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ম্যাগনেসিয়াম আয়নে পরিণত করলা, এতে তোমার শক্তি লাগছে 111 কিলোজুল। কিন্তু আয়নীকরণ শক্তির যে মানে সংজ্ঞা, সেই সংজ্ঞা তো ভাই একটা একটা না, তাই না? একটা ম্যাগনেসিয়াম থেকে একটা ম্যাগনেসিয়াম প্লাস বানাবা, তার জন্য তো আয়নীকরণ শক্তির সংজ্ঞা না। আয়নীকরণ শক্তির সংজ্ঞার মধ্যে স্পেসিফিক্যালি বইলে দিয়েছে যে আমার 1 মোল পরমাণু থাকবে, 1 মোল পরমাণু থেকে আমি 1 মোল ইলেকট্রনকে অপসারণ করব, তারপর আমি 1 মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়ন পাবো। কিন্তু আমার এই এক্সাম্পলে কি 1 মোল ছিল এগুলা? এটা অনেকটা অঙ্কের মতো, বুঝছো? যে একটা ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়াম প্লাস বানাতে আমার শক্তি দেওয়া লাগছে বাইরে থেকে 111 কিলোজুল। অতএব 1 মোল, অতএব 1 মোল ম্যাগনেসিয়ামকে ম্যাগনেসিয়াম প্লাস আয়নে
1 মোল ম্যাগনেসিয়াম প্লাস আয়নে পরিণত করতে আমার শক্তি কতখানি দেওয়া লাগবে? 111 আপনার কেজি মোল। না না, 111 সঙ্গে গুণ করবা কত মোল? 1 মোল, 1 মোল আবার বসাতে যাবে না, 1 মোল মানে কত সংখ্যাটা লিখবা, যে 6.023 ইন্টু 10⁻23। বুঝছো? একটা ম্যাগনেসিয়াম দিয়া বুঝছি, একটা মোলের সংখ্যাটাকে মুখস্থ করতে হবে। এই 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 সংখ্যাটা অ্যাভোগাড্রো। হ্যাঁ, এটাকে মুখস্থ করতে হবে। আরে ভাই কি বলো, অবশ্যই মুখস্থ করা লাগবে, মুখস্থ না, এটা ঠোঁটস্থ করা লাগবে। ঠিক আছে, আমি যদি আরেকবার বলি যে একটা ম্যাগনেসিয়াম থেকে একটা ম্যাগনেসিয়ামকে একটা ম্যাগনেসিয়াম প্লাসে পরিণত করতে আমার শক্তি লাগছে এতখানি, অতএব 6.023 ইন্টু 10⁻23টি ম্যাগনেসিয়ামকে 6.023 ইন্টু 10⁻23টি ম্যাগনেসিয়াম প্লাস আয়নে পরিণত করতে শক্তি লাগবে, যেহেতু বেশি লাগবে এজন্য আমরা গুণ করছি 111 সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা। অঙ্কটা বুঝছো? এত পেঁচাইয়া দেবে না, আমি তোমাদের জাস্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট করার জন্য এগুলো বলতেছি। ঠিক আছে, খেয়াল, তোমাদের মেনলি লাগবে আয়নীকরণ শক্তি কাকে বলে, কিছু তুলনা আর কিছু ব্যতিক্রম, এছাড়া কিচ্ছু লাগবে না, শেষ হয়ে যাবে আজকে এমনি। দেখো তো, তাহলে 1 মোল ফ্লোরিন থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ কইরা আমি 1 মোল ফ্লোরাইড আয়নে পরিণত করছি। এই প্রসেসে আমার যতটুকু শক্তি বাইরে থেকে দেওয়া লাগছে সেইটাই কি আয়নীকরণ শক্তি না সংজ্ঞা অনুসারে? জি স্যার, একদম ঠিক। কিন্তু যদি এখানে জি ভাইয়া। একটা ফ্লোরিন থাকতো, হ্যাঁ একটা ফ্লোরাইড আয়ন থাকতো, একটা ইলেকট্রন থাকতো, তাইলে কি এটা আয়নীকরণ শক্তির সংজ্ঞা হইতো? একটা একটা থাকলে হইতো কিন্তু না। হবে না, আমার লাগবে 1 মোল ভাই। একটারও বাপ মানে একটার কত গুণ, 6.023 ইন্টু 10⁻23, ভাবা যায়? মানে অনেক বড় সংখ্যা, অনেক বড়। দেখো, নেক্সট পয়েন্টটা হলো ধাতব ধর্ম ও আয়নীকরণ শক্তির মধ্যে সম্পর্ক কেমন। এটা কিন্তু সম্ভবত আমি আগের লেকচারেও বলছি যে ধাতব ধর্ম মানে কি, আগে সেটা বলো তো দেখি তোমাদের কারো মনে আছে কিনা। ধাতব ধর্ম মানে ধাতুর ধর্ম, ঠিক আছে। এখন ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। তাহলে ধাতব ধর্ম কার বেশি বলো তো? যে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই না? যেমন গত ক্লাসে বলছি, সাপোজ 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলা লিনা, কে, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের মধ্যে কে সব থেকে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে বলো তো? প্রত্যেকেরই তো বাইরে একটা ইলেকট্রনই আছে, বাট সব থেকে সহজে ইলেকট্রন কে ত্যাগ করতে পারবে? রুবেরিয়াম মনে পড়তেছে। না, রুবিডিয়াম না। তুমি বলো বুশরা, সব থেকে সহজে সিজিয়াম। ফ্রান্সিয়াম সব থেকে সহজে ইলেকট্রনকে ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? কারণ যেহেতু ফ্রান্সিয়াম সব থেকে বড়, 1 নাম্বার গ্রুপের সব থেকে বড় মৌল হলো ফ্রান্সিয়াম, তার মানে একেবারে বাইরের যে ইলেকট্রনগুলো আছে, বুঝছো, একেবারে বাইরের যে ইলেকট্রন বা সর্ববস্তু ইলেকট্রন, সেই সর্ববস্তু ইলেকট্রনের প্রতি নিউক্লিয়ার চার্জ বা আকর্ষণ কিন্তু অনেক কম থাকবে ফ্রান্সিয়ামের। যেহেতু আকর্ষণ অনেক কম থাকবে, আমরা কিন্তু সহজেই অল্প একটু টোক্কা দিলেই ওই ইলেকট্রনটাকে আমরা সরাই ফেলতে পারবো। এই জন্য কি ফ্রান্সিয়ামের ধাতব ধর্ম সব থেকে বেশি, বুঝতে পারছো? আর প্রশ্ন আসতে পারে তাহলে লিথিয়ামের ধাতব ধর্ম সব থেকে কম কেন ভাইয়া? আরে, লিথিয়ামের সাইজ কেমন? লিথিয়ামের সাইজ তো অনেক ছোট। তো অনেক ছোট, এই জন্য কি হয়, ওর যে বাইরের যে শক্তি স্তরের ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াস অতি তীব্রভাবে আকর্ষণ অনুভব করে, যে তোমাকে তোমাকে আমার লাগবেই, ছাড় কোনোভাবেই আমি যেতে দেবো না। ঠিক আছে, লিথিয়াম এইসব গান গাওয়া শুরু করে দেয় বাপ্পারাজের মতো। এখন ও তো লিথিয়াম তো প্রচুর আকর্ষণ করতেছে বাইরের ইলেকট্রনটাকে। এখন এই বাইরের ইলেকট্রনকে বলো তো তাইলে কি সহজে সরানো যাবে লিথিয়াম থেকে? না। যেহেতু সহজে যাবে না, তার মানে এর কিন্তু ধাতব ধর্ম মানেই হইল, ধাতব ধর্ম কার বেশি? যে যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। যেহেতু ফ্রান্সিয়াম সব থেকে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারতো, এই জন্য ফ্রান্সিয়ামের ধাতব ধর্ম বেশি। আবার লিথিয়ামের কিন্তু সব ধাতব ধর্ম কম। আমি কিন্তু শুধুমাত্র ভাইয়া খেয়াল করো 1 নাম্বার গ্রুপের কথা বলতেছি, আমি কিন্তু ওভারঅল পুরা পর্যায় সারণের কথা বলতেছি না। পর্যায় সারণীর কথা বলে ভালো কথা, এই সিজিএম আর ফ্রান্সিয়াম, এই ফ্রান্সিয়াম হওয়ার কথা থিওরিটিক্যালি, কিন্তু ফ্রান্সিয়াম অনেক বেশি একটা কি বলে মানে রেডিও অ্যাক্টিভ। ঠিক আছে,
বাংলা কি এটার, তেজস্ক্রিয়, ঠিক আছে। আর অনেক প্রকৃতিতে খুবই রেয়ার, পাওয়াই যায় না। এজন্য যদি প্রশ্ন করা হয় যে সব থেকে বেশি ধাতব ধর্ম কার, সেখানে কোশ্চেনের অ্যান্সারে হয়তো বা সিজিয়াম সারে কারেক্ট নিলেও নিতে পারে, যদি ফ্রান্সিয়াম অপশনে না থাকে। বুঝতে পারছো? যাক, এগুলো আমরা আস্তে আস্তে সব শিখে ফেলবো। এই জিনিসটা আমি যে তোমাদের বললাম, এটা এখানে বলছি যে ধাতব ধর্ম বেশি মানে কি, সে সহজেই ইলেকট্রনকে ত্যাগ করতে পারবে। আচ্ছা, এই যে আমি একটা কথা লিখছি সহজেই, এই সহজেই মানে কি? আমরা তো একটু আগে দেখছি যে ইলেকট্রনকে ত্যাগ করে, ইলেকট্রনকে যে ছাড়ে, এই ধাতু বা পরমাণুগুলো কি তার বদলে কিছু নেয় না? শক্তি নেয়। তাহলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে মানে কি, আমার কি কম শক্তিতেই কাজটা হয়ে যাবে নাকি বেশি শক্তি দেওয়া লাগবে? আমার অবশ্যই। কেমনে ভাই? সহজেই ইলেকট্রনটা ত্যাগ কর, আমি সহজেই ইলেকট্রনকে সরাইতে পারতেছি। তাহলে আমার যদি বেশি শক্তি দেওয়া লাগতো বাইরে থেকে, তাহলে কি এটাকে সহজে বলতাম নাকি কঠিন? কোডিংয়ে বলতেন। তাহলে সহজে সরানো, দেখো সহজে ইলেকট্রন সরানো যায়, তার মানে কি আমার কম শক্তিতেই কাজটা চলে যাইতেছে। হ্যাঁ, তাহলে সহজেই ইলেকট্রন ত্যাগ করে, তার মানে আমার কম শক্তি বাইরে থেকে দিতে হয়। আচ্ছা, এই যে আমি শক্তিটা বাইরে থেকে দেই, হ্যাঁ, ইলেকট্রন সরানোর জন্য, এই শক্তিটাকেই আমরা দেখলাম না আয়নীকরণ শক্তি বলি। জি ভাইয়া। যদিও এখানে আরো অনেক ক্রাইটেরিয়া আছে যে আমার 1 মোল পরমাণু হইতে হইবে, এই 1 মোল পরমাণু থেকে 1 মোল ইলেকট্রনকে অপসারণ করতে হবে, আবার 1 মোল ইলেকট্রন অপসারণ কইরা আমার 1 মোল একক ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত করতে হবে, আর এটা সম্পূর্ণ কিন্তু গ্যাসীয় অবস্থায় হইতে হবে। এই সকল ক্রাইটেরিয়া ফলো করার পরে আমি দেখব যে বাইরে থেকে আমার কতটুকু শক্তি দেওয়া লাগছে। যতটুকু শক্তি দেওয়া লাগছে সেইটাই হইল আয়নীকরণ শক্তি। এখন যেহেতু আমি বলছি যে সহজেই ইলেকট্রনকে আমি ত্যাগ করাইতে পারতেছি, যাদের ধাতব ধর্ম বেশি তাদের কি সহজেই ইলেকট্রন ত্যাগ করে, তার মানে কম শক্তি দিতে হইতেছে, অর্থাৎ আমার আয়নীকরণ শক্তির মানটা কি কম। আচ্ছা, তাহলে এই যে ফ্লো চার্টটা আমি তোমাদের বুঝাইলাম, এটা তোমরা বুঝছো? জি ভাই। তাহলে দেখো, ধাতব ধর্ম বেশি যার, আয়নীকরণ শক্তি কম তার। দেখছো তাহলে সম্পর্কটা কেমন, এটা কি দুইটাই বাড়তেছে নাকি একটা বাড়লে একটা কমে? এটারে কিন্তু আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি, ঠিক আছে। মানে ধাতব ধর্ম যার যত বেশি, তার আয়নীকরণ শক্তির মান তত কম, আর যার ধাতব ধর্ম যত কম, তার আয়নীকরণ শক্তির মান ততই বেশি। জন্য লিখছি যে ইনভার্সলি প্রপোর্শনাল। ইনভার্সলি প্রপোর্শনালের বাংলাই হইলো ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা বাড়লে একটা কমে, একটা কমলে একটা বাড়ে। আমাদের একটু ভয় লাগতে পারে, ভাইয়া কি পড়াইতেছেন, আয়নীকরণ শক্তি এত কিছু কেমনে মনে রাখবো? শোনো, আয়নীকরণ শক্তি তোমাদের যতটুকু জাস্ট মনে রাখলেই চলবে, সেটা হইলো এরা সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মানে পরমাণু, ধরো আমার কাছে দুইটা পরমাণু আছে, হ্যাঁ, এখানে একটা পরমাণু আছে, এখানে একটা পরমাণু আছে, এই পরমাণুর কি আকারটা অনেক বড় না? তাহলে যার পরমাণুর আকার বড়, সোজা কথা যার সাইজ বড়, তার আয়নীকরণ শক্তির মান হবে কম, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। আর যার সাইজ ছোট, তার আয়নীকরণ শক্তির মান হবে অনেক বেশি। এখন এই জিনিসটার ব্যাখ্যা কি তোমরা দিতে পারবা? কেন এই যে ওর সাইজ বড়, ঠিক আছে বুঝলাম, কিন্তু এর জন্য এর আয়নীকরণ শক্তির মান ওর থেকে কম কেন? এর ব্যাখ্যা কি পারবা? ব্যাখ্যাটা আমরা একটু পরে দিয়ে দেব, অবশ্যই দেব। দেখো, আমি প্রথম আয়নীকরণ শক্তির সংজ্ঞা তো দেখাইছি, এখন একটু দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই দ্বিতীয় আয়নীকরণ শক্তি, যেটাকে আমরা E2 দিয়ে প্রকাশ করি, সেকেন্ড এর জন্য 2 দিচ্ছি, ঠিক আছে, E2। এখানেও কিন্তু অবশ্যই যে গ্যাসীয় অবস্থায় এইগুলো থাকবেই। গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের 1 মোল, কোন একটা মৌলের কতগুলো নেবা? ওই মৌলের 1 মোল পরিমাণ নেবে। 1 মোল কি? 1 মোল কিন্তু এখানে কিন্তু মানে পরমাণু না, প্রথমে বসে 1 মোল কি নেবা? 1 মোল একক ধনাত্মক আয়ন নিতে হবে, একক ধনাত্মক আয়ন নিতে হবে। সাপোজ আমাদের কাছে, আমি মনে করো সোডিয়াম প্লাস নিলাম, এই সোডিয়াম প্লাস কি একক ধনাত্মক আয়ন না? জি ভাইয়া। এই একক ধনাত্মক আয়ন থেকে আমরা দ্বি ধনাত্মক কি দ্বি ধনাত্মক আয়নে পরিণত করব। একক ধনাত্মক আয়নকে দ্বি ধনাত্মক আয়নে পরিণত করবো। আচ্ছা, কিভাবে পরিণত করা যায় বলো তো? এখানে প্লাস, এখানে 2 প্লাস,
তার মানে অবশ্যই এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে সোডিয়াম 2+ হয়। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে তাহলে পারছি। এটা কিন্তু বলছি একটা সোডিয়াম না, কিন্তু সরি, একটা সোডিয়াম প্লাস থেকে এক একটা ইলেকট্রন অপসারণ করলে একটি দ্বিধনাত্মক সোডিয়াম আয়ন পাওয়া যাবে। কিন্তু কোশ্চেন হইল আমাদের আয়নীকরণ শক্তির যে সংজ্ঞাটা, সেটা কি আমরা একটা ইলেকট্রন বা একটা সোডিয়াম আয়নের জন্য দেই, নাকি 1 মোল সোডিয়াম আয়নের জন্য দেব? 1 মোল সোডিয়াম আয়ন। হ্যাঁ, তাহলে আমার এখানে 1 মোল সোডিয়াম আয়ন নিতে হবে। 1 মোল কেমন সোডিয়াম আয়ন? একক ধনাত্মক চার্জ বিশিষ্ট সোডিয়াম আয়ন নিতে হবে। ঠিক আছে? শুধু কিন্তু সোডিয়াম না, যে কোনো মানে পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, বাট যেহেতু আমি এখানে সোডিয়ামের এক্সাম্পল দিছি, এই জন্য আমি সোডিয়াম থেকে বুঝাইতেছি। ঠিক আছে? তাহলে আমি 1 মোল পরিমাণ কি নেব? আমি সোডিয়ামের আয়ন নেব। এখন এটা বললেও হবে না, সোডিয়ামের কেমন আয়ন নেবা? সোডিয়ামের একক ধনাত্মক আয়ন নেব সোডিয়ামের। সেই একক ধনাত্মক সোডিয়াম আয়ন থেকে আমরা একটা একটা ইলেকট্রন সরাবো। ঠিক আছে? একটা, দুইটা, তিনটে, এভাবে করতে করতে আমরা কতগুলো ইলেকট্রন সরাবো মোট? আমরা 1 মোল পরিমাণ ইলেকট্রন সরাবো। যেহেতু এখানে 1 মোল সোডিয়াম প্লাস আয়ন আছে, এই জন্য আমরা 1 মোল ইলেকট্রন এখান থেকে অপসারিত করব। আচ্ছা, 1 মোল ইলেকট্রন যদি অপসারিত হয়, তাহলে আমার তো সোডিয়াম 2+ আয়ন আমরা পাবো। এটা কতগুলো পাবো? একটা পাবো না দুইটা পাবো? সোডিয়াম 2+ আয়ন 1 মোল পাবা, তাই না? কারণ সবকিছু তো 1 মোলে হিসাব করতেছি আমরা। কোনো সমস্যা আছে? না ভাইয়া। আচ্ছা, একটা কুইক কোশ্চেন দেখি তো, এটা কেউ পারো কিনা। পারলে একটা অদৃশ্য চকলেট আমি তোমাকে দেব। এই সোডিয়াম থেকে সোডিয়াম 2+ আমি তৈরি করতেছি। ঠিক আছে? সোডিয়াম থেকে সোডিয়াম 2+ তৈরি করতেছি। এখন বলো তো, 1 মোল সোডিয়াম থেকে তুমি যদি 1 মোল সোডিয়াম 2+ রূপান্তরিত করতে চাও, বা 1 মোল সোডিয়াম থেকে 1 মোল সোডিয়াম 2+ বানাইতে চাও, তোমার কি করতে হবে? তুমি আগে বলো, ইলেকট্রন ত্যাগ করবা নাকি গ্রহণ করবা? অবশ্যই ত্যাগ করবা। যেমন নর্মাল বিক্রিয়াটা তো এমন যে সোডিয়াম থেকে সোডিয়াম 2+ কেমনে হয়? অবশ্যই দুইটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম 2+ হয়। তাহলে এখানে যদি তুমি এখানে 1 মোল নাও, তাহলে এই 2 ইলেকট্রন হয়ে যাবে কতখানি বলো তো? 1 মোল 1 মোল কেন? 2 মোল না? বোঝো নাই? বুঝছি। একটা সোডিয়াম থেকে দুইটি ইলেকট্রন অপসারিত করলে একটি সোডিয়াম 2+ পাবা। অতএব 1 মোল সোডিয়াম থেকে অবশ্যই আমার কি এদিকে এদিকে ছিল 2টি ইলেকট্রন, তাহলে এখানে হবে 2 মোল। 2 মোল ইলেকট্রন। যদি এখানে একটা ইলেকট্রন থাকতো তাহলে আমার হয়তো 1 মোল ইলেকট্রন। যদি এখানে 5টা ইলেকট্রন থাকতো তাহলে আমার এখানে হয়তো 5 মোল ইলেকট্রন। ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। এই ভিডিওটা খুবই কনসেপচুয়াল, খুব মানে কনসেন্ট্রেশন দিতে হবে তোমাদের। তাহলে এখন দ্বিতীয় আয়নীকরণ শক্তি কিন্তু আমি বলতে পারি যে 1+ থেকে 2+। এই 1+ নামে একটা মোবাইলের ব্র্যান্ড আছে, তোমরা জানো বা কেউ চালাও? আমার থেকে আছে একটা 1+। আচ্ছা দেখো, তাহলে এই যে S+ আছে মনে করো আমার এখানে, সালফার প্লাস। ঠিক আছে? সালফার পরমাণুর একক ধনাত্মক আয়ন। এই একক ধনাত্মক আয়ন থেকে দেখো, দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানেই হলো একক ধনাত্মক আয়ন থেকে আমি দ্বিধনাত্মক আয়ন তৈরি করব। বুঝতে পারছো? আর প্রথম আয়নীকরণ শক্তি কি ছিল? আমাদের নিরপেক্ষ একটা মৌল থাকবে। ওই নিরপেক্ষ মৌল, যেমন এই যে নিরপেক্ষ মৌল, খেয়াল করো, এই যে নিরপেক্ষ মৌল ফ্লোরিন, এই নিরপেক্ষ মৌল থেকে আমরা একক ধনাত্মক আয়ন বানাবো। তারপর আবার কি করলাম? একক ধনাত্মক আয়ন থেকে দ্বিধনাত্মক আয়ন বানাইলাম। এর জন্য যে শক্তি দিতে হবে সেটা হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এরপরে আবার আমরা দ্বিধনাত্মক আয়ন থেকে ত্রিধনাত্মক আয়ন করলাম। এর ফলে যতটুকু শক্তি দিতে হবে তাই কি? তৃতীয় আয়নীকরণ শক্তি। তৃতীয় আয়নীকরণ শক্তি, শুধু আয়নীকরণ শক্তি না ভাইয়া, তৃতীয় আয়নীকরণ শক্তি। ঠিক আছে? শুধু আয়নীকরণ শক্তি চাইলে তো এই প্রথম সংজ্ঞাটা দিয়ে দেবা শুধুমাত্র, এটা হলো শুধু আয়নীকরণ শক্তি। এই প্রথম লেখবা না। ঠিক আছে? প্রথম মুছে দেবা যদি তোমার শুধু আয়নীকরণ শক্তি চাই। বুঝতে পারছো? জি ভাইয়া। গ্রাফটা অনেকটা এমন যে প্রথমে ছিল 0, বা নিরপেক্ষ মানে তো 0, তাই না? সে 0 থেকে +1 হয়েছে। এটা হলো প্রথম আয়নীকরণ শক্তি, যতটুকু শক্তি আমার বাইরে থেকে দেওয়া লাগছে। এরপর +1 থেকে +2 হয়েছে। এর ফলে আমার যতটুকু শক্তি বাইরে থেকে দেওয়া লাগছে তা হইলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। আবার আমার +2 থেকে +3 হয়েছে। এখন বলো তো, যতটুকু বাইরে শক্তি আমার দেয়া লাগছে সেই শক্তিটাকে আমরা কি বলবো?
তৃতীয় আয়নীকরণ শক্তি। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি জাস্ট একটু সংজ্ঞাগুলো দেখবা, সংজ্ঞার সাথে এই এক্সাম্পলগুলো মিলাবা, তাইলেই তোমার অঙ্ক শেষ। ঠিক, মানে অঙ্ক তো না, মানে কনসেপ্টটা শেষ। এখানে বলছে গ্যাস অবস্থায় সবসময় থাকবে, এটা ব্যাখ্যা করবো আগামী ক্লাসে। কোনো একটা মৌল, যে কোনো র্যান্ডম মৌল, সেই কোনো মৌলের কি করবো আমরা, 1 মোল একক ধনাত্মক আয়ন, এই যে 1 মোল একক ধনাত্মক আয়ন থেকে আমরা কি করব, দ্বি ধনাত্মক আয়ন তৈরি করতে চাই 1 মোল। যেহেতু এখানেও 1 মোল আছে, এখানেও 1 মোলই থাকবে, তাহলে 1 মোল একক ধনাত্মক আয়ন থেকে 1 মোল দ্বি ধনাত্মক আয়ন আমরা বানাইতে চাই। বুঝতে পারছো? জি ভাইয়া। বানানোর জন্য অবশ্যই আমার কি ইলেকট্রন অপসারিত করতে হবে। যদি একটা এস প্লাস আয়ন থাকতো, এই একটা এস প্লাস থেকে একটা এস টু প্লাস বানাইতে আমার একটা ইলেকট্রন অপসারণ করা লাগতো। কিন্তু আয়নীকরণ শক্তিও তো আমরা একটা নিয়ে কাজ করি না, আমরা 1 মোল অথবা অ্যাভোগাড্রো সংখ্যক জিনিস নিয়ে কাজ করি। তাহলে মনে করো এখানে 1 মোল এস প্লাস আয়ন, ঠিক আছে, 1 মোল একক ধনাত্মক আয়ন থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল দ্বিধনাত্মক আয়নে পরিণত করতে বাইরে থেকে যতটুকু শক্তি দিতে হয় তাই দ্বিতীয় আয়নীকরণ শক্তি। বুঝতে পারছো? জি ভাইয়া। একদম মাথার ভিতরে ঢুকে গেছে তো? ঠিক আছে, এখন দেখো তৃতীয় আয়নীকরণ শক্তি। তৃতীয় আয়নীকরণ শক্তি মানে কি, +2 থেকে +3 হবে। মানে আচ্ছা, +2 মানে কি, +2 বা 2+ মানে হলো দ্বি ধনাত্মক, কি দুই 2 দ্বি ধনাত্মক আয়ন, তাই না? এই দ্বি ধনাত্মক আয়ন থেকে আমরা ত্রিধনাত্মক আয়ন বানাবো। আমি কি একটা দ্বিধনাত্মক আয়ন থেকে একটা ত্রিধনাত্মক আয়ন বানাবো? তাইলে তো আমার একটা ইলেকট্রনকে অপসারণ করাইলেই আমার কাজ হইতো। আমি তো একটা নিয়ে না, আমি 1 মোল নিয়ে কাজ করতেছি বা অ্যাভোগাড্রো সংখ্যক নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, আমার হাতে দেখো 1 মোল দ্বি ধনাত্মক আয়ন আছে, সেই 1 মোল দ্বি ধনাত্মক আয়ন থেকে অবশ্যই 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ত্রিধনাত্মক আয়নে পরিণত করব। আর এই ফুল প্রসেসে আমার যতটুকু শক্তি বাইরে থেকে দেওয়া লাগবে তাকে আমরা কি বলবো, তৃতীয় আয়নীকরণ শক্তি। ভেরি গুড, আমি ভাবছিলাম যে তুমি মনে হয় আয়নীকরণ শক্তি বলবো শুধু। আমার কিন্তু মাথায় রাখা লাগবে এটা কি প্রথম, দ্বিতীয় নাকি তৃতীয়। তো আমাদের পরীক্ষাগুলো সাধারণত প্রথম আয়নীকরণ শক্তি থেকেই বেশি কোশ্চেন করে। হ্যাঁ, মেইনলি লাগবে কোনটার আয়নীকরণ শক্তি বেশি, কোনটার কম। আবার এখানে দেখো P2+, এই P2+ থেকে যে P3+ হয়েছে, কিভাবে হয়েছে বলো তো? এই P2+ এর কি ইলেকট্রন দান করা লাগছে নাকি গ্রহণ করা লাগছে? অবশ্যই দান করা লাগছে। P2+ থেকে P3+ হচ্ছে, তাহলে কয়টা ইলেকট্রন দান করছে? মাত্র একটা। ঠিক আছে, একটা থেকে একটা দ্বিধনাত্মক ফসফরাস আয়ন থেকে, ফসফরাস মৌল কিন্তু বলি নাই, আমি বলছি কি, দেখো এইটাও আয়ন, এইটাও আয়ন, তাহলে একটি দ্বিধনাত্মক ফসফরাস আয়ন থেকে, একটি তো না সরি 1 মোল থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ত্রিধনাত্মক ফসফরাস আয়ন তৈরি করতে বাইরে থেকে যে শক্তিটা দেয়া লাগে তাই কি তৃতীয় আয়নীকরণ শক্তি। আর অবশ্যই ফুল প্রসেসটা কিন্তু গ্যাসীয় অবস্থায় হতে হবে। তাহলে এখন বলে যে সংজ্ঞাগুলো ভাইয়া, এগুলো কি তোমার আমি মুখস্থ করা লাগে নাকি বুঝে বুঝে করা যায়? ঠিক আছে, তারপরও মানে মনে তো পরীক্ষা হলে আবার ভুলে যাইও না, পারলে এটা অবশ্যই মুখস্থ করো। ঠিক আছে, বুঝে বুঝে মুখস্থ করবা। ঠিক আছে, স্যাররা আবার অনেকে বইয়ের লাইন দেখলে একদম গদ গদ ভাব হয়ে যায়, তারা আবার মার্ক একদম বেশি দেয়। ঠিক আছে, এই জন্য বললাম বই থেকে পড়বা সবসময়। আমার স্লাইডে কিন্তু বইয়ের বাইরে কিছু থাকে না, মানে আমি সংজ্ঞা টঙ্কা যা দেই বেশিরভাগ বই থেকেই দেই, নিজেই লিখি না, নিজে কিছু বানাই বানাই দেই অবশ্য, বা সেগুলো বইলেই দেই। দেখো, আয়নীকরণ শক্তি সর্বদা কি বলছে, একটা পয়েন্ট, যে আয়নীকরণ শক্তি সর্বদা ধনাত্মক। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইলো যে আমরা যখন আয়নীকরণ শক্তি কি, এটা হলো সেই শক্তি যেই শক্তিটা আমার লাগে, কোন কাজে লাগে, ওই যে ইলেকট্রন সরানোর জন্য লাগে। এখন এই শক্তিটা ধনাত্মকের মানে কি, ধনাত্মক কথাটার মানে হইলো আমাদের সব সময় শক্তি দিতে হবে। আমরা পরমাণুকে শক্তি দেব, সেই শক্তি নিয়েই মানে ইলেকট্রন বের হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের শক্তিটা দেয়া লাগতেছে, এই জন্য এই শক্তির মান সবসময় কি, ধনাত্মক। ঠিক আছে, মানে পরমাণুটা শক্তি, এক্সট্রা শক্তি পাইতেছে।
এই মনে করো একটা বাচ্চা পরমাণু, হ্যাঁ, বইসা রয়েছে, ওর কোনো সাথী নেই, ওঠো গো ওঠো, চোখের পানি মোছো, আকাশের দিকে তাকাও, কি জানি আচ্ছা এটা জানি কোন খেলার, যাকে পাও তাকে ছো না জানি কি টাইপের এমন একটা খেলা আছে, তোমরা খেলছো কখনো এই খেলাটা? কম লাগে। খেলছি তো অবশ্যই এটা কি কানামাছি না কি, আমার ঠিক মনে নেই আসলে, বরফ পানি নাকি কানামাছি। আচ্ছা যাই হোক, কোথায় জানি ছিলাম দেখলাম, ভুলে গেছি। এটা আহ, দেখা আমি ক্লাসের পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আয়নীকরণ শক্তি সর্বদা কি ধনাত্মক, কেন বলছি, কারণ আমরা কি বাইরে থেকে, এই যে একটা পরমাণু শান্ত মতো বসে আছে, আমরা কি করতেছি, আমরা আরো বাইরে থেকে ওরা শক্তি দিতেছি, দেখো আমরা শক্তি দিতেছি এই পরমাণুটাকে, এই পরমাণুটা তাহলে কি শক্তি শোষণ করতেছে, ও শক্তি নিতেছে, এই জন্যই আয়নীকরণ শক্তির মান ধনাত্মক, যেহেতু ওই পরমাণুটা শক্তি নিতেছে, এই জন্য আয়নীকরণ শক্তির মান ধনাত্মক। কিন্তু যদি এই পরমাণুটা শক্তি নির্গত করতো, তাহলে আমার ওই শক্তিটা কি পজিটিভ হইতো নাকি নেগেটিভ হইতো? অবশ্যই নেগেটিভ হইতো, এই জন্যই ইলেকট্রন আসক্তির মান সাধারণত নেগেটিভ। ঠিক আছে, ওইটা আমরা আগামী ক্লাসে শিখবো। এখন দেখো, এটাই আমি লিখছি যে ইলেকট্রন অপসারণ করতে বাইরে থেকে আমার শক্তি দিতে হয়। ঠিক আছে, আমরা বাইরে থেকে শক্তি দিতেছি, পরমাণু একটি শক্তি পাইতেছে, এই জন্যই আমার আয়নীকরণ শক্তির মান পজিটিভ। এখানে কিছু কথা আছে যে মৌলের আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। ঠিক আছে, মানে আয়নীকরণ শক্তি কার কার উপর নির্ভর করে, সহজ বাংলায় কে কে আছে সেই লিস্টে বলেন দেখি। সেই লিস্টে প্রথমেই আছে অবশ্যই সাইজ। কি আছে? সাইজ, পরমাণুর সাইজ, মানে বাংলায় বললে পরমাণুর আকার। পরমাণুর আকারটা কিন্তু পরমাণুর ব্যাসার্ধ দিয়ে নির্ধারিত হয়। ঠিক আছে, এই জন্যই পরমাণুর আকারের একটা সমর্থক শব্দই হইল পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, এখন যার সাইজ অনেক বড়, হ্যাঁ, দেখো এটা একটা ট্রিক আমি তোমার গত ক্লাসে বলে দিয়েছিলাম, যে সাইজের সাথে একমাত্র ধাতব ধর্মের সমানুপাতিক সম্পর্ক, এছাড়া যত পর্যায়বৃত্ত ধর্ম আছে সবার সাথেই সাইজের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে সাইজ যদি বাড়ে তাহলে ওইগুলো কমে, আর সাইজ যদি কমে তাহলে ওই জিনিসগুলো বাড়ে। যেহেতু আয়নীকরণ শক্তি ধাতব ধর্ম না, এটা অন্য একটা জিনিস, তাই না, অন্য একটা পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ এই আয়নীকরণ শক্তির সাথেও সাইজের কেমন সম্পর্ক হবে বলো তো? ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে মৌলের সাইজ যত বেশি তার আয়নীকরণ শক্তির মান তত কম, আর যে মৌলের সাইজ যত কম তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। তো সাপোজ আমি 3 নাম্বার গ্রুপের, কে কে আছে আচ্ছা 3 নাম্বার না, 2 নাম্বার গ্রুপই নাও, এই যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তুমি যদি উপর থেকে নিচে যাইতে থাকো সাইজগুলো বাড়তে থাকে না পরমাণুর, কারণ ওই যে একটা এক্সট্রা শক্তি স্তর বাইরে থেকে অ্যাড হইতেছে। এখন তাহলে বলো তো, উপর থেকে নিচে যদি তুমি যাও তাইলে কি আয়নীকরণ শক্তির মান বাড়বে নাকি কমবে? যেহেতু যেহেতু নিচে গেলে সাইজ বড় হয়, এই জন্য আয়নীকরণ শক্তির মানটা কমবে। আচ্ছা তাইলে বলো তো, নিচ থেকে উপরে গেলে কি হয়? কি বাড়ে? আয়নীকরণ শক্তির মান বাড়ে। আর এই পরমাণুর আকারের কি হয় নিচ থেকে উপরে গেলে? অবশ্যই কমবে। ঠিক আছে, এই যে সম্পর্কটা আমরা পড়লাম, এটা হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক, মানে একটা নির্দিষ্ট গ্রুপের ক্ষেত্রে এটা আমরা দেখবো যে কোন কি বলে কোন পরমাণুটা বড় কোনটা ছোট। যদিও আমরা আসলে আমাদের লেভেলে 9-10-এর লেভেলে এই আকার দিয়েই বেশিরভাগ জিনিস ডিফাইন করি, কিন্তু এই যে জিনিসটা আমি এখানে তুলছি এটা কিন্তু 11-12-এর বই থেকে নেওয়া। ঠিক আছে, বুঝাইতে যে আমাদের আয়নীকরণ শক্তির কিছু ব্যতিক্রম দেয়া আছে বইতে, ওই ব্যতিক্রমগুলো আর বইতে আসলে দেওয়া নাই, বাট আমাদের পরীক্ষায় আসে, বোর্ডে আমি দেখছি ওইগুলার ব্যতিক্রমের কারণ কি সেটা বোঝানোর জন্য আমি এগুলো আনছি। ঠিক আছে, দেখো 2 নাম্বার প্রভাবকটা বা নিয়ামকটাকে, 2 নাম্বার হলো উপশক্তি স্তরের বৃদ্ধিতে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, এটা হলো পর্যায়বৃত্ত সম্পর্ক। ঠিক আছে, আমরা যদি একটা পর্যায় সারণী দেখি, একটা পর্যায় সারণীর তুমি যত বাম দিক থেকে, ধরো এটা একটা পর্যায় সারণী, ঠিক আছে, এই পর্যায় সারণীর তুমি যত বাম দিক থেকে, এটা হলো গিয়ে বাম, তাই না, এটা হলো গিয়ে ডান, তাহলে তুমি বাম দিক থেকে যত ডান দিকে যাবা, বলো তো তোমার উপশক্তি স্তর বাড়বে নাকি কমবে? বাড়বে। আচ্ছা তাহলে বলতো শক্তি স্তর বাড়বে নাকি কমবে? ভেরি গুড, আচ্ছা ধন্যবাদ পারার জন্য। একটা নির্দিষ্ট পর্যায়ে তুমি বাম থেকে ডানে গেলে তো তোমার শক্তি স্তরের কোনো চেঞ্জ হয় না,
হ্যাঁ, শক্তি স্তর একটাই আছে, মানে সেমই থাকবে, কিন্তু আমার উপশক্তি স্তর আস্তে আস্তে বাড়তে থাকে। ধরো একেবারে বামে ওইখানে কি এস ব্লক মৌলগুলা, তাহলে এস উপশক্তি স্তর থাকে। তারপরে একটু ডানে যায় কি ডি উপশক্তি স্তর আসে, তারপর এফ উপশক্তি স্তরও তো আসে, আবার পি উপশক্তি স্তর আসে। বুঝতে পারছো? তাহলে আস্তে আস্তে বাম দিক থেকে ডান দিকে গেলে আমার উপশক্তি স্তরের মানগুলা বাড়তে থাকে, আর উপশক্তি স্তর যত বেশি বাড়ে তোমার আয়নীকরণ শক্তির মান তত বেশি বৃদ্ধি পায়। এর পিছনেও কারণ আছে, ঠিক আছে, এর পিছনেও কারণ আছে, অনেক মানে ইন্টারেস্টিং স্টোরি। ঠিক আছে, দেখো যাকে এটা একটু পরে আলোচনা করব। 3 নম্বরে কি বলছে যে পূর্ণ ও অর্ধপূর্ণ। আচ্ছা, আমরা যখন অধ্যায় 3 পড়ছিলাম, দুইটা মৌল করতে করতে মুখস্থ হয়ে গেছিল যে এরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে। বলো তো ওই দুইটা মৌল কে কে? কপার আর ক্রোমিয়াম। তোমাদের কি মনে আছে কেন এরা ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করত? অধিক সুস্থিত হওয়ার জন্য, স্থিতিশীলতা অর্জনের জন্য। কিভাবে স্থিতিশীলতা অর্জন করত? আমরা জানি যে অর্ধপূর্ণ বা পূর্ণ উপশক্তি স্তর অধিক স্থিতিশীল। ঠিক আছে, যেমন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন ছিল আমার যতদূর মনে পড়ে, ক্রোমিয়াম ছিল 4s1 3d5। হ্যাঁ, আচ্ছা সরি, মানে ক্রোমিয়াম হওয়ার কথা ছিল 4s2 3d4, কিন্তু সেইখান থেকে হয়েছে 4s1 3d5। কেন? কারণ সে দেখছে যখন ডিতে 4টা যায় ইলেকট্রন, চিন্তা করে যে ডি, আহারে এখানে যদি আর একটি ইলেকট্রন কোনো মতে আনতে পারি তাইলেই তো আমার ডি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ হয়ে যাবে। আর আমরা জানি যে অর্ধপূর্ণ যে কোনো উপশক্তি স্তর অধিক স্থিতিশীল। এই ভাই মূলত এস এর একটি ইলেকট্রন ডি উপশক্তি স্তরে চলে যায়, এজন্য ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হয় এরকম 4s1 3d5, তাই না? আবার এই সেম জিনিসটাই কিন্তু আমাদের কপারের ক্ষেত্রেও হইতো। কপারে কি করতো? কপারে 4s1 3d10 হইতো। ঠিক আছে, ব্যাখ্যা দিলাম না, ব্যাখ্যা তোমরা অলরেডি পারো। এখন আমারে বলো যে মৌল, ধরো এই যে এটা মনে করো ক্রোমিয়াম নাই, ক্রোমিয়ামের কথাই চিন্তা করো। এই ক্রোমিয়ামে এই ডি উপশক্তি স্তরকে অনেক বেশি স্থিতিশীল না? তাহলে এখন আমার এই ডি উপশক্তি স্তর থেকে তুমি কি সহজে ইলেকট্রন সরাইতে পারবা? না ভাই, পারবো এটা না। কিন্তু একদম স্থিতিশীল, ও নড়বেও না চড়বেও না যে না 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 আমি ঘুমাবো ভাই, আমি এত কিছু বুঝি না। ঠিক আছে, এখন তাহলে আমি বুঝলাম যে অর্ধপূর্ণ ও পূর্ণ উপশক্তি স্তর থেকে যেহেতু এগুলো অনেক বেশি স্থিতিশীল, আর এইটাই তো প্রাইমারি লক্ষ্য প্রত্যেকটা পরমাণুর, তাই না, স্থিতিশীলতা অর্জন। এখন তাহলে এগুলা থেকে কিন্তু সহজে ইলেকট্রনকে সরানো যায় না। তাহলে সহজে ইলেকট্রনকে সরানো যায় না কথাটা মানে কি? আমার অনেক বেশি শক্তি দিয়ে তো সরান যায়, তাই না? এই যে শক্তিটা আমি দিতেছি সেই শক্তিটার নামই হইলো আয়নীকরণ শক্তি। যেহেতু বেশি দিতেছি তাহলে আমি কি বলতে পারি না যে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি বৃদ্ধি পায়? তো এই মৌলগুলোর ক্ষেত্রে, জি ভাইয়া। ঠিক আছে, এই মৌল কোনগুলা? মনে রাখবা, হ্যাঁ মনে রাখবা, 2 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ আর 15 নাম্বার গ্রুপ, এই দুইটা গ্রুপের আমি এখানে কথা বলতেছি। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে খেলা আছে আর একটু। 4s1 3d5 আর 4s1 3d10, এটা তো হলো গিয়ে 6 নাম্বার গ্রুপ আর 11 নাম্বার গ্রুপ। কিন্তু আমাদের পরীক্ষার হলে যে কোশ্চেনগুলো আসে ওইটা মূলত আসবে তোমার 2 নাম্বার আর 15 নাম্বার গ্রুপের জন্য। এটা সামনে আসে, ঠিক আছে, ওইদিকে দেখাইতেছি। যেমন 2 নাম্বারের একটা মৌল কি, বেরিলিয়াম না? জি ভাইয়া। আমি যদি তোমার এই যে কি বলে দ্বিতীয় পর্যায়টা আঁকাই, দ্বিতীয় পর্যায় কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এইভাবেই তো যাইতে থাকে, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, তাই না? এখন আমার নিয়ম অনুসারে বলো তো একটা নির্দিষ্ট পর্যায়ের আমরা বাম দিক থেকে ডান দিকে যখন যাব আমার সাইজ কি বাড়বে নাকি কমবে? সাইজ, সাইজ কিন্তু কমবে। আর সাইজ যদি কমে আমার আয়নীকরণ শক্তির মান কি হওয়ার কথা? বাড়ার কথা। তার মানে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি হওয়ার কথা, আবার বেরিলিয়ামের থেকে বোরনের বেশি হওয়ার কথা। এমনটাই হইতো, কিন্তু হয় না, কারণ এই বাবাজির নাম হইল বেরিলিয়াম, একটা ব্যতিক্রম। হ্যাঁ, কিভাবে ব্যতিক্রম? আমার নর্মালি হওয়া উচিত ছিল কি, দেখো লিথিয়ামের থেকে বেরিলিয়াম বেশি, এটা তো ঠিক আছে, কিন্তু এই বেরিলিয়াম আসলে অনেক বেশি। কেন অনেক বেশি? বেরিলিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস দেখো সেটা হলো অনেকটা এমন যে
1:2:2. তুমি বলো এটা কি অনেক বেশি স্থিতিশীল না? জি তো ভাইয়া। এইখান থেকে তুমি যদি একটা ইলেকট্রন সরাইতে চাও তোমার কি অনেক বেশি শক্তি দেওয়া লাগবে না বাইরে থেকে? জি ভাইয়া। তাহলে কিন্তু বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি বাইরে যায়। এখন আমারে বলো বেরিলিয়াম আর বোরন, যেহেতু বোরন ডানে আছে আর বোরনের আকার কিন্তু বেরিলিয়ামের থেকে ছোট, সেই নিয়ম অনুসারে বোরনের আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা। কিন্তু আসলে কি হবে বলো তো, বেরিলিয়াম আর বোরনের মধ্যে কার বেশি? বেরিয়া। এটাই ব্যতিক্রম, বেরিলিয়ামের কিন্তু বেশি হবে। কেন বেশি হবে? কারণ আমরা যদি একটু বেরিলিয়াম এবং বোরনের ইলেকট্রন বিন্যাসের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো, এই কথাটা বইলা তুমি বেরিলিয়াম আর বোরনের ইলেকট্রন বিন্যাসটা লিখবে একদম অরবিটাল ওয়াইজ ভাঙ্গা ভাঙ্গা লিখবা। ঠিক আছে, কি করবা? অরবিটাল ওয়াইজ। যেমন বোরনের এটা কেমন হবে? 1:2:2, 2px, 2py, 2pz। এই চারটা যাওয়ার পরে একটা বাকি থাকে, একটা কিন্তু 2px এ যাবে, কিন্তু 2py এখানে শূন্য লাগবে, এখানে শূন্য লাগবে। ঠিক আছে, এইটা হলো আমার বোরনের অরবিটালের উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস। তোমাদের কি মনে আছে আমি তৃতীয় অধ্যায়ে তোমাদেরকে শিখাইছি যে, তৃতীয় অধ্যায় না জানি চতুর্থ অধ্যায় ঠিক মনেও নাই, যে শক্তি স্তর, উপশক্তি স্তর, অরবিটাল এগুলোর উপর ভিত্তি করে যে ইলেকট্রন বিন্যাস, মনে আছে? আচ্ছা, ধন্যবাদ। মনে আছে। ওগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ওগুলাই বেসিক। ঠিক আছে, এখন বলো এখান থেকে ইলেকট্রন মানে সহজে আমি সরাইতে পারবো নাকি এখান থেকে ইলেকট্রন আমি সহজে সরাইতে পারবো? অবশ্যই এই বোরন, এই 2px এখানে একটা আছে, আরে দূর যাই তো ভাল লাগে না, আর কয়দিন থাকবো একা একা। ঠিক আছে, অর্থাৎ আমার যেহেতু বেরিলিয়াম থেকে সহজে ইলেকট্রন সরাইতে পারতেছি না, আমার বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরনের থেকে অনেক বেশি। এটা একটা ব্যতিক্রম। হ্যাঁ, আবার আমরা যদি একটু নাইট্রোজেন আর অক্সিজেনের কথা চিন্তা করি, নর্মাল নিয়ম অনুসারে বাম থেকে ডানে যাইতে থাকলে আমার কি অক্সিজেনের বলতো নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা? অক্সিজেন। অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু তা হয় না। নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানের থেকেও বেশি হয়। কেন হয়? কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যাবে এরকম একটা 1:2:2, এরপরে যে 2px1, 2py1, 2pz1, এই মানে প্রত্যেকটা অরবিটালে একটা একটা কইরা কি ইলেকট্রন আছে। মানে কি, এই যে আমার পি উপশক্তি স্তর, এই পি উপশক্তি স্তরটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে না নাইট্রোজেনে? জি ভাইয়া। আর আমরা জানি কি যে অর্ধপূর্ণ পি উপশক্তি স্তর থাকলে এটা কি অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করে না নাইট্রোজেন? জি ভাইয়া। আর অক্সিজেনের ক্ষেত্রে কি, নাইট্রোজেনের থেকে তো একটা ইলেকট্রন অক্সিজেনের বেশি। তাহলে যে মনে করি এটা হলো পিএক্স, এটা পিওয়াই, এটা পিজেড। ঠিক আছে, এই প্রথমে একটা গেল, মনে করে যে 5 নাম্বার, এই 6 নাম্বার, এই 7 নাম্বার, আর 8 নাম্বার যে ইলেকট্রনটা সেটা মনে করো এখানে আসলে। এখন তুমি বলো এই একটা ঘরের মধ্যে দুজন আছে, এর মধ্যে গাদাগাদি হইতেছে, তাহলে বলো একটা ইলেকট্রন যদি সরাইতেই হয় আমি কি এইখান থেকে সরাবো নাকি এইখান থেকে সরাবো? নাইট্রোজেন থেকে সরাবো। নাইট্রোজেন তো কমফোর্টেবল, এই দেখো তিনজন তিনটা আলাদা আলাদা রুমে কি সুন্দর রেস্ট করতেছে। এখান থেকে সরাবা নাকি যে অক্সিজেন থেকে সরাবা? অক্সিজেন থেকে। তো এখানে গাদাগাদি করতেছে না, তাহলে এইখান থেকে আমার মূলত ইলেকট্রনটা সরাইতে হবে। ঠিক আছে, মানে এইখান থেকে তুমি যদি ইলেকট্রনটা সরাইতে চাও তোমার অনেক বেশি শক্তি দিতে হবে, যার ফলে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি বেড়ে যাবে। তার তুলনায় এই অক্সিজেন থেকে একটা ইলেকট্রন আমরা সহজেই সরাইতে পারি, আমার আয়নীকরণ শক্তির মান অনেক বেশি কম এইখানে, মানে নাইট্রোজেনের তুলনায় অ্যাটলিস্ট কম। আমার ব্যাখ্যাগুলো কি বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। তাহলে মেইনলি আমাদের যে জিনিসটা মনে রাখা লাগবে, খেয়াল করো, সাইজ কি, সাইজ এটাই হলো আমাদের মেইন জিনিসটা, যেটা আমাদের মনে রাখাই লাগবে। সাইজের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো সাইজ যদি বাড়ে আয়নীকরণ শক্তি কমবে, সাইজ যদি কমে আয়নীকরণ শক্তির মান বাড়বে। ঠিক আছে, আমাদের উদ্দীপকে কিন্তু 3-4টা মৌল দিয়ে দেবে, বলবে এদের আয়নীকরণ শক্তির ক্রম লেখো। ওই সময় আমাদের ছোট থেকে বড় বা বড় থেকে ছোট এই আকারে লেখা লাগবে। ওই সময় আমরা মূলত সাইজের বিচারই সবকিছু করি। আর অবশ্যই অবশ্যই আমাদের মাথা, সরি আমাদের যে চোখ সেটা খোলা রাখা লাগবে, এই যে বেরিলিয়াম বোরন এদের ক্ষেত্রে, আবার নাইট্রোজেন অক্সিজেন এদের ক্ষেত্রে, বুঝছো? এটা যদি আমি তোমার গ্রুপ বলি, বেরিলিয়াম হলো গিয়ে 2 নাম্বার গ্রুপ, বোরন হলো গিয়া 13 নাম্বার গ্রুপ,
নাইট্রোজেন হলো 15 নাম্বার গ্রুপ, আর অক্সিজেন হলো 16 নাম্বার গ্রুপ। এই 2, 13, 15, 16 এদের মধ্যে ঝামেলাটা বাজে। হওয়ার উচিত ছিল 13 2 এর থেকে বেশি, কিন্তু হয়েছে কি 13 আসলে 2 এর থেকে কম আয়নীকরণ শক্তি। আবার হওয়া উচিত ছিল 16 আয়নীকরণ শক্তি, 16 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তি 15 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তি থেকে বেশি, কিন্তু তা না হইয়া হয়েছে কি উল্টা। বুঝতে পারছো? জি ভাইয়া। মনে রাখতে পারবা? পারবো। আমার একটা ভাইয়া, সুন্দর শর্টকাট আছে, হ্যাঁ বলো। 9টা 46 হয়েছে এখন। আচ্ছা সমস্যা নাই, এর শর্টকাটটা কি জানো? এই যে বেরিলিয়াম বোরন আমরা একসাথে উচ্চারণ করলে কি বলি? বেব। বেব। আর নাইট্রোজেন অক্সিজেন একসাথে উচ্চারণ করলে কি বলি? নো। বেব নো। নো। ঠিক আছে, আমি এটা মানে মনে রাখতে হবে যে বেব নো। এটা কিন্তু শুধুমাত্র বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে প্রযোজ্য না। বেরিলিয়ামের নিচে কে আছে? ম্যাগনেসিয়াম। বোরনের নিচে কে আছে? অ্যালুমিনিয়াম। আবার নাইট্রোজেনের নিচে আছে নাগপুর মানে ফসফরাস। অক্সিজেনের নিচে আছে OSSC ওস মানে সালফার। ঠিক আছে, এই যে নাইট্রোজেনের যেমন অক্সিজেনের থেকে বেশি, ঠিক সেইভাবেই ফসফরাসেরও কিন্তু সালফারের থেকে বেশি। ব্যাখ্যা কিন্তু আগের মতোই, তাই না? জি ভাইয়া। আবার বেরিলিয়ামের বোরনের মধ্যে বেরিলিয়ামের বেশি, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে ম্যাগনেসিয়ামের বেশি। এই ফুল 2 নাম্বার, 3 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার এই কয়টা গ্রুপ নিয়ে চিন্তা করবা। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা এখন দেখো আমি কি লিখছি এখানে, যে যার যত সাইজ বড়, হ্যাঁ একটা মনে করো পরমাণু আছে, সেই পরমাণুটার সাইজ যত বড় হবে, হ্যাঁ সাইজ মনে করো এই একটা পরমাণু আছে, কত বড়, আর এই ছোট্ট একটা পরমাণু আছে। এখন যেহেতু এর সাইজ অনেক বড়, এই ভিতরে আছে এখানে নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিয়াস। তুমিই বলো এই পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াস আর সর্ববস্থ ইলেকট্রন অথবা যোজ্যতা ইলেকট্রনের কি দূরত্ব বেশি নাকি কম? যেহেতু সাইজ বড়, এজন্য আমার কিন্তু নিউক্লিয়াস ও সর্ববস্তু ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি। এটার তুলনায় এখানে দূরত্বটা কি অনেক বেশি। তাহলে দূরত্ব যদি বেশি হয়, আমার এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে, সে আকর্ষণ কি বেশি হবে নাকি কম হবে? দূরত্ব অনেক বেশি, অবশ্যই কম হবে, লং ডিস্টেন্স। হ্যাঁ, আর আকর্ষণ যদি কম হয় তাহলে বলো আমরা কি একটু টোক্কা মারলেই সহজে ইলেকট্রনটা সরাই দিতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে আয়নীকরণ শক্তি কি কম নাকি বেশি? বেশি। বেশি কেমনে? দেখো অনেক দূরে, ইলেকট্রনটা অনেক দূরে, আকর্ষণ অনেক কম। বুঝছো? আকর্ষণ যেহেতু কম, এর জন্য আমার কিন্তু আয়নীকরণ শক্তির মানও কম। হ্যাঁ, খুব সহজেই এই ইলেকট্রনটাকে আমরা সরাইয়ে দিতে পারি, খুব বেশি আকর্ষণ নাই। বুঝছো? একদম রিলেশনশিপ ভাঙ্গার পথে, সোজা কথা। এখন আরেকটা আছে যে সাইজ যদি ছোট হয় তাইলে কি, যেমন এই পরমাণুর ক্ষেত্রে এখানে সাইজ অনেক কম। সাইজ কম হইলে দেখো তো কেন্দ্রের নিউক্লিয়াস এবং শক্তি স্তরে ঘূর্ণনশীল ইলেকট্রনের দূরত্ব কি কম হবে নাকি বেশি হবে? দূরত্ব তো কম হবে, তাই না, যেহেতু অনেক ছোট। আর দূরত্ব যদি কম হয় তাহলে এদেরকে আকর্ষণ বলটা বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। আকর্ষণ বলটা অবশ্যই বেশি হবে। তাহলে এখান থেকে কি বলতো, আমার ইলেকট্রনটাকে সহজে সরানো যাবে? না, যাবে না। তাহলে আয়নীকরণ শক্তির মান কি বেশি হবে নাকি কম হবে? বেশি হবে। অবশ্যই অনেক বেশি হবে। তাহলে এখন বুঝছো আমি কেন বলছি যে সাইজ যখন বড় হয় আয়নীকরণ শক্তির মান তখন কম হয়, আর সাইজ যখন কম হয় তখন আয়নীকরণ শক্তির মান বেশি হয়। কোনো সমস্যা? না, সমস্যা না, এখন বুঝছি সব। আচ্ছা একেবারে ক্লিয়ার। ঠিক আছে, আমাদের যদি কোশ্চেন আসে, আমি একটা জিনিস লক্ষ্য করছি ইভেন গাইডেও টেস্ট পেপারেও সলিউশনে তারা জাস্ট বলে যে অমুক 3টা মনে করো মৌল দিছে, এই 3টা মৌলের মধ্যে সাইজের তুলনা করে। প্রথমে কি করে সাইজের তুলনা করে, আচ্ছা সমস্যা নেই সাইজের তুলনা তুমি করলা, তারপরে বলে যেহেতু ওর সাইজ অনেক সব থেকে বেশি, তাহলে ওর আয়নীকরণ শক্তি সব থেকে কম। এইভাবে ব্যাখ্যাটা দেয়, বাট আমি চাই তোমরা এইভাবে ব্যাখ্যাটা দেবে না। তোমরা সাইজ নিয়ে তুলনা করবা প্রথমে, ঠিক আছে, প্রথমে তুলনা করবা সাইজ নিয়ে। তো বলবা যে কার মানে অমুক গ্রেটার দেন অমুক গ্রেটার দেন অমুক। ধরো আমার 3টা মৌল হইল গিয়া সোডিয়াম, ম্যাগনেসিয়াম, আর হলো গিয়া কারে দেবো ক্যালসিয়াম। ঠিক আছে, এখন এদের মধ্যে সাইজের যদি তুমি তুলনা করো, সাইজ বেশি কার বলো তো? সব থেকে ক্যালসিয়ামের কিন্তু সব থেকে বেশি, কারণ ক্যালসিয়াম হলো 4 নাম্বার পর্যায়ের। তাহলে ক্যালসিয়াম সব থেকে বেশি। এরপরে বেশি কার? এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এরা কিন্তু সেম পর্যায়ে মানে 3 নাম্বার পর্যায়ের মৌল, কিন্তু সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামটা একটু বড়। তাহলে লিখলাম সোডিয়াম, তারপরে লিখলাম ম্যাগনেসিয়াম। এটা হলো গিয়া পরমাণুর আকারের উপর ভিত্তি কইরা
আয়নীকরণ শক্তির ক্রম, ঠিক আছে, অধক্রম। বুঝছি কিন্তু ভাইয়া। কিন্তু আমি যদি এখন তোমার বলি যে এদের আয়নীকরণ শক্তির উপর ভিত্তি করে ক্রমটা কেমন হবে, একদল করবে কি জানো, একদল ডিরেক্ট এই গ্রেটার দেন সাইনগুলোরে জাস্ট লেস দেন সাইনে কনভার্ট করে দেবে, শেষ। এটাই করে, আমি অনেক জায়গায় অ্যান্সারে দেখছি। কিন্তু তোমরা শুধুমাত্র সাইজ দিয়ে এই ব্যাখ্যাটা দেবা না, তোমরা একসাথে বলবা যে কেন কোনো একটা পরমাণুর আকার যদি বেশি হয় তাহলে সেইখান থেকে ইলেকট্রন সরাইতে কম শক্তি দেওয়া লাগে। বুঝতেছো, আমি যে তোমার এখানে মুখে মুখে বলছি এই যে এই জিনিসটা, এই ফ্লো চার্টটা, এই দুইটা ফ্লো চার্ট, এই দুইটা ফ্লো চার্ট তোমরা সুন্দর করে বাংলায় পরীক্ষার খাতায় লিখবা, বুঝছো? বুঝছি ভাইয়া। এটা কিন্তু অরিজিনাল ব্যাখ্যা। সাইজ বেশি হইলে কম, সাইজ বেশি হইলে আয়নীকরণ শক্তির মান কম হবে, সাইজ কম হইলে আয়নীকরণ শক্তির মান বেশি হবে, এইটা মূলত এমসিকিউর জন্য। বাট এই হলো অরিজিনাল ব্যাখ্যা, এটা অবশ্যই আমাদের গ অথবা ঘতে যদি আসে এই ব্যাখ্যা সহই আমরা লিখবো। এখন এই যে আমি লিখছি এটা কিন্তু পুরোপুরি হয় নাই, জানো, এটা কিন্তু পুরোপুরি হয় নাই। এখানে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হবে, এটা ঠিক আছে। দেখো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম এরা দুইটা কিন্তু সেম গ্রুপের মৌল, 2 নম্বর গ্রুপের মৌল। এখন যেহেতু 2 নম্বর গ্রুপের মৌল, ক্যালসিয়ামটা একটু বড়, অর্থাৎ এই ক্যালসিয়ামের কিন্তু কি আয়নীকরণ শক্তির মান কম হবে ম্যাগনেসিয়ামের থেকে, মানে ম্যাগনেসিয়ামের যত হবে তার থেকে ক্যালসিয়ামের অবশ্যই কম হবে, ঠিক আছে। এখন আবার অনেকে মনে করবে যে ভাইয়া সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়াম যেহেতু বড়, সোডিয়াম যেহেতু বড় ম্যাগনেসিয়ামের থেকে, তাহলে অবশ্যই সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম হবে। এখন কম হইলে আমি কি ম্যাগনেসিয়াম লেস দেন ক্যালসিয়াম এই পাশে সোডিয়ামটা দেব, নাকি আমি ম্যাগনেসিয়াম লেস দেন সোডিয়াম লেস দেন ক্যালসিয়াম এই পাশে সোডিয়ামটা দেব? আমার কোশ্চেনটা বুঝছো কিনা বলো? তাই নিজেরটারই বোঝে। মানে আমি এইটা বুঝছি যে সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এদের মধ্যে যেহেতু সোডিয়ামের আকার বড়, এই জন্য সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান অবশ্যই কম হবে ম্যাগনেসিয়ামের থেকে। এখন ম্যাগনেসিয়ামের থেকে যে কম, আচ্ছা সরি দাঁড়াও, এটা একটু ভুল লিখে ফেলাইছে, তো দাঁড়াও মুছি। আগে এই যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এদের মধ্যে আমরা মনে করো বড় থেকে ছোট আকারে সাজাবো, ঠিক আছে, বড় থেকে ছোট। এই ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম ছোট, এই জন্য সেই হিসেবে ম্যাগনেসিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হওয়ার কথা, ঠিক আছে। এই যে মনে করো ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি, এরপরে আয়নীকরণ শক্তির মান কার হবে, কি সোডিয়ামের হবে নাকি ক্যালসিয়ামের হবে বলো তো? সোডিয়ামের। সোডিয়ামের হবে। তোমার যুক্তি কি, তুমি কেন সোডিয়াম বললা, ক্যালসিয়াম না কেন? আচ্ছা এইটা এই টাইপের অনেক প্রশ্ন আছে, ঠিক আছে, একটু মাথা খাটানোর প্রশ্ন। বাট এগুলো তোমার অ্যান্সার কিভাবে করতে হবে, জাস্ট সাইজ দিয়ে প্রথমে তুমি চিন্তা করবা, যেহেতু সব থেকে বড় আগে তুমি মানে ডিফাইন করবা যে সব থেকে বড়কে আর একদম সব থেকে ছোটকে। সব থেকে বড় হইল ক্যালসিয়াম আর সব থেকে ছোট হইল ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু সব থেকে ছোট এই জন্য এর আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি, ঠিক আছে। এরপরে আমার ক্যালসিয়াম যেহেতু সব থেকে বড়, হওয়ার কথা ছিল যে এর আয়নীকরণ শক্তির মান সব থেকে কম, আর মাঝখানে আছে সোডিয়াম। কিন্তু অ্যাকচুয়ালি ক্যালসিয়াম আর সোডিয়ামের মধ্যে ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান সোডিয়ামের থেকে বেশি হয়। কেউ কি ব্যাখ্যাটা জানো কেন? কারণ হলো দেখো এই যে ক্যালসিয়াম এটা কিন্তু 2 নম্বর গ্রুপের মৌল। তুমি যদি ইলেকট্রন বিন্যাস চিন্তা করো, ইলেকট্রন বিন্যাস চিন্তা করলে তুমি দেখবা যে S2 পাবা, ঠিক আছে, 4s2 পাবা তুমি। আর সোডিয়ামেরটা তুমি পাবা 4s1, ঠিক আছে। এখন আয়নীকরণ শক্তি মানে কি, আমি ইলেকট্রন সরাইতে আমার কতটুকু শক্তি লাগতেছে বাইরে থেকে দেয়া। এই 4s1 থেকে মানে সরাইতে 4s1 থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি লাগতেছে নাকি 4s2 থেকে ইলেকট্রন সরাইতে বেশি শক্তি দেয়া লাগতেছে, তোমার কি মনে হয়? 4s1 থেকে মনে হয় না, আপনার
আগে বলো 4s1 আর 4s2 এর মধ্যে বেশি স্থিতিশীল কে? और তাহলে 4s2 থেকে 4s কে বললো 4s1 বেশি স্থিতিশীল? दूसरा এস উপশক্তি স্তর কি এদিকে একদম পূর্ণ অবস্থায় আছে না, এটা তো অনেক বেশি স্থিতিশীল। তাহলে বলো তো 4s2 থেকে আমরা যদি ইলেকট্রন সরাইতে চাই আমার কি অনেক বেশি শক্তি দেওয়া লাগবে না? লাগবে তাহলে 4s2 কিন্তু আয়নীকরণ শক্তির মান 4s1 এর বেশি হবে। থেকে বেশি হবে, এই জন্য ক্যালসিয়াম গ্রেটার দেন সোডিয়াম। ঠিক আছে, এইগুলো যখন কোশ্চেনে আসবে আমরা প্রথমে চিন্তা করব সাইজ। হ্যাঁ, সাইজ নিয়ে চিন্তা করার পরে আমার মাথায় সাথে সাথে আমি চিন্তা করব যে ব্যতিক্রমগুলোর মধ্যে কিছু আছে কিনা। ব্যতিক্রম বলতে বুঝাইতেছি এই যে 2 নম্বর গ্রুপ আর হলো 15 নম্বর গ্রুপ। ঠিক আছে, মানে 2, 3, 15, 16 এই গ্রুপগুলো অবশ্যই আমাদের মুখস্থ রাখা লাগবে, এছাড়া কোনো উপায় নাই। আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই এর আগেই বইলা দিছি যে এই মৌলগুলা মুখস্থ করতে, মনে আছে? হ্যাঁ মনে আছে যাক, এগুলা যা যা বলতেছে এগুলো যদি ঠিকভাবে বুঝে থাকো আর যদি মানো বা পড়ো, তাহলে যখন আমরা বোর্ডের কোশ্চেন সলভ করব দেখবা যে এর থেকে ইজি আর কিছুই নাই। খেয়াল করো এদিকে কি পড়তেছি আমরা, বাকি আছে কয় পৃষ্ঠা? আচ্ছা 3 পৃষ্ঠা, বাট বেশি কিছু নাই, অলরেডি আমাদের পড়ানো শেষ প্রায়। দেখো এই যে একটা নিউক্লিয়াস, এটা পরমাণুর এই যে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। আমরা জানি নিউক্লিয়াসটা কিভাবে তৈরি হয়েছে, প্রোটন আর নিউট্রন দিয়া, আর বাইরের এই যে শক্তিস্তর বা কক্ষপথগুলোতে ইচ্ছামতো ইলেকট্রন ঘুরতেছে। হ্যাঁ, এখন এই অবস্থায় মনে করো বাইরের একটা ইলেকট্রন আছে, এই বাইরের একটা ইলেকট্রনকে তুমি যদি এই পরমাণুতে প্রবেশ করাইতে চাও, তাইলে বলো তো কে কে এই ইলেকট্রনকে আকর্ষণ করবে আর কে কে এই বাইরের ইলেকট্রনকে বিকর্ষণ করবে? আমরা কিন্তু জানি যে বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে, আকর্ষণ নাকি বিকর্ষণ? বিপরীতধর্মী। একটা যদি প্লাস হয় আর একটা যদি মাইনাস হয়, বিপরীতধর্মী অবশ্যই আকর্ষণ হবে। বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এই যে ইলেকট্রনকে আকর্ষণ করবে কি এই অন্যান্য ইলেকট্রনগুলা নাকি প্রোটন বা নিউক্লিয়াস? प्रोटॉन অবশ্যই এই যে নিউক্লিয়াস বা প্রোটনটা আকর্ষণ অনুভব করবে ইলেকট্রনের প্রতি। ঠিক আছে, আর অন্যান্য যে ইলেকট্রনগুলো আছে এই ইলেকট্রনগুলো বলবে যা দূর হ। बिगड़ ঠিক আছে, দূর হ, এখানে আসতে পারবি না তুই, বিকর্ষণ করবে। এখন আমরা একটা টার্ম সম্পর্কে আজকে বলতে চাইতেছি, একটু খেয়াল করবা। ঠিক আছে, এই যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের ভালোবাসা, হ্যাঁ, যে আকর্ষণটা, এইটাকে আমরা বলতে পারি নিউক্লিয়ার চার্জ। কি বলতে পারি? न्यूक्लियर चार्ज নিউক্লিয়ার চার্জ। ধরো এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে 10 গ্রাম ভালোবাসা, কি 10 গ্রাম ভালোবাসা অথবা 10 গ্রাম আকর্ষণ থাকার কথা ছিল। ঠিক আছে, এই 10 গ্রাম হইল নিউক্লিয়ার চার্জ, কিন্তু পুরাপুরি তা থাকতে পারে না। কেন? কারণ এই যে কুডনা শয়তান এই ইলেকট্রনগুলা এই ইলেকট্রনকে দেখতে পায় না দুই চোখে, যে এখানে তুই আসতে পারবি না, বিকর্ষণ করে। ঠিক আছে, মাঝখানে কি দেখো একটা শিল্ডের মতো তৈরি হয়েছে না, একটা দেওয়ালের মতো তৈরি হয়েছে না, এই নিউক্লিয়াস আর বাইরের যে ইলেকট্রন এদের মধ্যে কি একটা বাধা না এগুলা? जीते এইটা কি একটা লেয়ার বা একটা শিল্ড, তাই না? তো এই শিল্ডের যে প্রভাবটা এটাকেই বলা হয় শিল্ডিং ইফেক্ট। ঠিক আছে, শিল্ডিং ইফেক্ট। এই শিল্ড কথাটা শুনলেই আমার ডাব্লিউডাব্লিউ এর কথা মনে পড়ে। আমরা জানি না মানে তোমরা কেউ দেখছো কিনা ওই রেসলিং, হ্যাঁ, ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট, সেখানে একটা দল থাকতো। ঠিক আছে, আমি এখনো দেখি, ওই দলটার নাম ছিল শিল্ড। তোমরা যারা যারা এই শিল্ডকে চেনো তারা কমেন্ট সেকশন অবশ্যই জানিয়ে দিও। এখন এই যে হ্যাঁ আন্ডারটেকার, ওই দুই এক তিনটা নাম সবাই জানে। খেয়াল করো এই যে আস্তরণ বা একটা ওয়াল সৃষ্টি হইলো, এর ফলে কি হয়েছে, এর ফলে এই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের যতখানি ভালোবাসা থাকার কথা ছিল সেটা থাকতে পারে না, একটা বাধার সৃষ্টি হয়। ঠিক আছে, এটাই হলো আস্তরণী প্রভাব অথবা ইংলিশে বলে শিল্ডিং ইফেক্ট। এখন ধরো আমি তোমার একটু এক্সাম্পল দিয়ে বলি, এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের 10 গ্রাম ভালোবাসা থাকার কথা ছিল, কিন্তু এই যে ইলেকট্রনের আস্তরণ এর কারণে 2 গ্রাম ভালোবাসা কমে গেছে বা 2 গ্রাম ভালোবাসা বাধা পড়ছে। ঠিক আছে, বাধা যদি পড়ে তাহলে প্রকৃতপক্ষে এই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কতটুকু ভালোবাসা অবশিষ্ট থাকবে বলো তো? অবশ্যই 10 - 2 8 গ্রাম না? বুঝতে পারছো? जी भैया তাইলে এইটাই হলো কি সূত্র, যে প্রকৃত নিউক্লিয়ার চার্জ অ্যাকচুয়ালি
প্রকৃতপক্ষে নিউক্লিয়াস ইলেকট্রনকে কতটুকু ভালোবাসে বা কতটুকু আকর্ষণ, এটি হলো কি প্রকৃত নিউক্লিয়ার চার্জ। এটাকে নানান বইতে জেড ইফেক্টিভ এর মাধ্যমে প্রকাশ করে, যেটা তোমার অবশ্যই লাগবে না কোনো কাজে, দেখাইলাম। তারপরও এই যে এই প্রকৃত নিউক্লিয়ার চার্জ সমান সমান কি, যতটুকু ভালোবাসা থাকার কথা ছিল মানে নিউক্লিয়ার চার্জ মাইনাস বাধা বা এই আস্তরণী প্রভাব। পারলে এই সূত্রটা মুখস্থ কইরো, আর নাইলে আপাতত জাস্ট বুঝলেই হবে, ঠিক আছে। এই যে শিল্ডিং ইফেক্ট, আমরা এস পি ডি এফ এই উপশক্তি স্তরগুলো সম্পর্কে জানি না। জি এদের মধ্যে এই এস উপশক্তি স্তর তো গোল গোল, ঠিক আছে। আচ্ছা, এগুলো তোমরা পরবর্তীতে জানবা। জাস্ট এটা জানো যে এস উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি, আর এফ উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সব থেকে কম। বুঝছো, এই যে সিকোয়েন্সটা দেখো, এস গ্রেটার দেন পি গ্রেটার দেন ডি গ্রেটার দেন এফ, ঠিক আছে। আচ্ছা, আর এখন এই সমীকরণটা দেখো, তুমি আমারে বলো তো এই আস্তরণী প্রভাব অথবা শিল্ডিং ইফেক্ট যত বেশি হবে, প্রকৃত নিউক্লিয়ার চার্জ কি তত বেশি হবে নাকি কম হবে? কম হবে। কারণ ভালোবাসা, দেখো এর হলো বাধা, ভালোবাসার পথে বাধা, তাহলে বাধা যত বেশি পূর্ণতা হওয়ার সম্ভাবনা তত কম, ঠিক আছে। যেহেতু এই যে এস উপশক্তি স্তর, হ্যাঁ আমি কিন্তু তোমার কিছু কথা বলছি যে এস উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি, তাহলে যেহেতু এস উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি, তাহলে এস উপশক্তি স্তরের কি প্রকৃত নিউক্লিয়ার চার্জ সব থেকে কম না? জি ভাইয়া। আবার এফ উপশক্তি স্তরের শিল্ডিং ইফেক্ট সব থেকে কম, তার মানে কি এইটা না যে এদের প্রকৃত নিউক্লিয়ার চার্জ অনেক বেশি? জি ভাইয়া। এই সব কিছু জিনিস তুমি রিলেট করতে পারবা। এটা যদি পর্যায় সারণী নেওয়া, আচ্ছা নিচে কি এটা পর্যায় সারণী আছে? হ্যাঁ, এই পর্যায় সারণীর এই যে বাম দিকে এরা হলো কি এস ব্লক মৌল, তাই না? আবার একেবারে ডানে এরা হলো কি পি ব্লক মৌল, মাঝখানে এগুলো ডি ব্লক মৌল আছে, আর এই নিচে এগুলো হলো কি এফ ব্লক মৌল। এখন আমাকে বলা হয়েছে যে এস ব্লক মৌলের শিল্ডিং ইফেক্ট সব থেকে বেশি, অর্থাৎ এস ব্লক মৌলের কি প্রকৃত নিউক্লিয়ার চার্জ অনেক কম। অর্থাৎ এই যে এস ব্লক মৌলগুলো আমার আছে 1 আর 2 নাম্বার গ্রুপে, এদের প্রকৃত নিউক্লিয়ার চার্জ অনেক কম, মানে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে ভালোবাসা কম। এখন ভালোবাসা যদি কম হয়, তাহলে বলো তো আমি যদি ইলেকট্রনকে সরাইতে চাই আমার কি বেশি শক্তি দেওয়া লাগবে নাকি কম? ভাল ভালোবাসা যেহেতু কম, এ বেটা কি বললা তুমি এটা? ভালোবাসা তো কম, তাহলে ভালোবাসা তো কম হইলে আমার ইলেকট্রনকে সরাইতে কি বেশি শক্তি দেওয়া লাগবে নাকি কম শক্তি? কম শক্তি। কম শক্তি দেওয়া লাগবে। তাহলে উল্টাপাল্টা কি বলতেছো তুমি এগুলো? তাহলে কম শক্তি দেওয়া লাগবে মানে কি? অর্থাৎ এস ব্লক মৌলগুলোর কিন্তু আমার আয়নীকরণ শক্তির মান অনেক কম, ঠিক আছে। তুমি যত ডানের দিকে যেতে থাকবা, পি ডি এফ ব্লক মৌলে যেতে থাকবা, তোমার কি আয়নীকরণ শক্তির মান তত বেশি বাড়তে থাকবে। এইটাই হলো পর্যায়ভিত্তিক সম্পর্ক, একটা নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হইতেছে। বাট আমাদের 9-10-এ আমরা এই জিনিসটারও চার্জ দিয়ে মানে সরি সাইজ দিয়েই সাইজ দিয়েই ব্যাখ্যা করছি, যে যেহেতু বাম থেকে ডানে গেলে সাইজ কমে, এই জন্য আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, ঠিক আছে। বাট এর প্রকৃত ব্যাখ্যা কিন্তু এই শিল্ডিং ইফেক্ট থেকে দিতে হয়। তোমরা এটা এটা বুঝছো তো? আমি যা যা বুঝেছি বুঝছো না? জি ভাইয়া বুঝছি। তাহলে তোমার এটা মুখস্থ করা লাগবে না, জাস্ট বুঝো, ঠিক আছে। জিনিসগুলো একটু ফিল করো। আমি তোমাদের যাতে কেমিস্ট্রির প্রতি ভয় সৃষ্টি না হয় এই জন্য মূলত এই জিনিসগুলো আমি দেখাই, যে সব কয়টা জিনিসের আসলে ব্যাখ্যা আছে। যতই মনে করো যে কেমিস্ট্রি অনেক কঠিন, অনেকে মনে করে, বাট প্রত্যেকটা জিনিসেরই ব্যাখ্যা আছে। আমি নেসেসারি কিছু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। আয়নীকরণ শক্তির ক্রম, এগুলাই মূলত আমাদের পরীক্ষার হলে আসবে, হ্যাঁ, নির্দিষ্ট একটা গ্রুপের ক্ষেত্রে। যেমন দেখো তো, এখানে আছে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, মানে কি 2 নাম্বার গ্রুপের কথা বলছে, তাহলে 2 নাম্বার গ্রুপে বলো তো কার আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি? ভাইয়া কি বলছেন একবার বলুন তো, শুনি নাই। দ্বিতীয় গ্রুপের কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি? এরকম কোশ্চেন যখনই আমাদের এমসিকিউতে দেবে, আমরা জাস্ট পড়বো যে কি চাইছে, যে কার আয়নীকরণ শক্তির মান বেশি। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করব যার সাইজ কম তারই আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি। তাহলে 2 নাম্বার গ্রুপের সাইজ সব থেকে কম কার?
বেরিলিয়ামের। তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। আমি যে তোমারে চিন্তা করার প্রসেসটা দেখালাম, তুমি এটা বুঝছো? বুঝছি। আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এমসিকিউ গুলো সলভ করতে পারবো। আবার এই যে তুমি যদি 1 নম্বর গ্রুপের মৌলগুলোর দিকে তাকাও, এখানেও কিন্তু এই যে একেবারে মনে করে যে লিথিয়াম অথবা হাইড্রোজেন, এগুলোর কি অনেক বেশি ছোট, এর ফলে এদের কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। ঠিক আছে, এখানে জাস্ট আমি ক্রম লেখা রাখছি যে এই যে এটা কি ছোট থেকে আস্তে আস্তে বড় হইতেছে, মানে কি ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম অনুসারে আমি সাজাইছি। এখানে দেখো একটা কিছু অ্যারো দেওয়া, অ্যারো দিয়ে কি বুঝাইতেছি, যেমন এই অ্যারোটা হলো উপরে যাইতেছে, মানে তুমি নিচ থেকে একটা নির্দিষ্ট গ্রুপের নিচ থেকে তুমি যত উপরে যাবা তোমার আয়নীকরণ শক্তির মান তত বাড়বে। আবার একটা নির্দিষ্ট পর্যায়ের বাম থেকে তুমি যত ডান দিকে যাবা তোমার আয়নীকরণ শক্তির মান তত বাড়বে। সেই অনুসারে সব থেকে বেশি আয়নীকরণ শক্তি আমার হওয়া উচিত ছিল এই যে হিলিয়ামের। ঠিক আছে, এটাকে আসলে হিলিয়াম, এটা আসলে হিলিয়াম কিনা তোমরা বলো তো পারলে। দেখি আদৌ এটা হয়তো বা লাগবে না, খুব একটা ইম্পর্টেন্ট না কার একদম সব থেকে বেশি কার একদম সব থেকে কম। ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। কেন? কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো তো একেবারে মানে স্থিতিশীলই থাকে আগে থেকে, এরা তো ইলেকট্রন দিতেও চায় না নিতেও চায় না। এই অবস্থায় নিষ্ক্রিয় গ্যাস থেকে কিন্তু ইলেকট্রন নেওয়া অনেক বেশি কঠিন, এর ফলে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি নিষ্ক্রিয় গ্যাসগুলোতে। এই পর্যন্ত ক্লিয়ার সবকিছু? এখন দেখো জি ভাই, ব্যতিক্রম। ব্যতিক্রম অলরেডি আমরা আলোচনা করছি যে ব্যতিক্রম কার কার হয়, 2 নম্বর গ্রুপ, 3 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ। হওয়ার কথা ছিল 13 নম্বর গ্রুপের 2 নম্বর গ্রুপের থেকে বেশি, কিন্তু উল্টা হয়ে গেছে, মানে 2 নম্বর গ্রুপের মৌলগুলার আয়নীকরণ শক্তির মান 13 নম্বর গ্রুপের মৌলগুলার থেকে বেশি। যেমন বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম গ্রেটার দেন গেলিয়াম নাকি, এভাবে নিচে পর্যন্ত যেতে থাকবে। বাট ওই পর্যন্ত কোশ্চেন করেন আমাদের, মূলত এই যে বেরিলিয়াম বোরন আর ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই কটা জানলেই আমার হয়ে যাবে। ঠিক আছে, আবার এখানে দেখো 15 আর 16 নম্বরের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম হয়। এই যে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, ফসফরাস গ্রেটার দেন সালফার। এখন এই যে বেব নো, ঠিক আছে, সব কটা জিনিস কিন্তু আমি আগেই বলছি। এখন বলো তো এর যে অরিজিনাল যে ব্যাখ্যাটা কেন ব্যতিক্রমী ধর্মী এরা, এই ব্যাখ্যাটা কি তুমি পরীক্ষার খাতায় লিখতে পারবা? যে এই যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এমন, বোরনের ইলেকট্রন বিন্যাস এমন। বেরিলিয়াম যেহেতু অধিক স্থিতিশীল, এখান থেকে ইলেকট্রন সরানো অনেক কঠিন, এর ফলে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। আর তার তুলনায় বোরনের আয়নীকরণ শক্তির মান কম, যেহেতু খুব সহজেই পি উপশক্তি স্তর থেকে এই ইলেকট্রনটিকে অপসারণ করা যায়। আবার নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখাইছি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কেমন বলো তো? 1:2:2, 2px, 2px এ সম্ভবত দুইটা থাকবে, 2py এ একটা থাকবে আর 2pz এ একটা থাকবে। যোগ করে দেখতে পারো, 2 4 6 7 8, হ্যাঁ 8টাই। এটা যদি তুমি ছবি আঁকো, মনে করো এটাগুলো হলো পি উপশক্তি স্তর, হ্যাঁ এটা হলো px, এটা py আর এটা pz। তাহলে এই যে px py pz, 3টে ইলেকট্রন গেছে, তারপর আরো একটা ইলেকট্রন আছে, সেটা px এ প্রবেশ করলো। ঠিক আছে, এখন বলো নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে কিন্তু আমরা খুব সহজেই অক্সিজেন থেকে এই ইলেকট্রনটাকে সরাতে পারি, তাই না বলো? যেহেতু খুব সহজেই আমরা এই ইলেকট্রনটাকে সরাইতে পারি, তাহলে কি এর আয়নীকরণ শক্তির মান কম নাকি বেশি? আমরা খুব সহজেই এই ইলেকট্রনটাকে সরাইতে পারি, এর ফলে আয়নীকরণ শক্তির মান অবশ্যই নাইট্রোজেনের থেকে কম। আর নাইট্রোজেন অনেক বেশি একদম অর্ধপূর্ণ অর্ধপূর্ণ পি উপশক্তি স্তর আছে, যা অনেক বেশি স্থিতিশীল, এর ফলে এখান থেকে ইলেকট্রন সরানো এত সহজ না, যার ফলে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। এখানে একটা চার্ট দেয়া আছে, খেয়াল করো। এই চার্টে দেখো হাইড্রোজেনের থেকে হিলিয়ামের অবশ্যই আয়নীকরণ শক্তির মান বেশি, তা তো হওয়ারই ছিল, তাই না? হিলিয়াম যেহেতু একই পর্যায়ের ছোট, আর এর জন্য এর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। এছাড়াও এটা একটা নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ। তারপরে একদম দেখছো ধাপ করে কমে গেছে, ধাপ করে কমে আমাদের যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক কম। হাইড্রোজেন থেকেও কিন্তু লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। এর ব্যাখ্যা হিসেবে তুমি চিন্তা করতে পারো যে লিথিয়াম যেহেতু বড় হাইড্রোজেনের থেকে, এর কারণে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান
কম। হ্যাঁ, তারপর লিথিয়াম থেকে তুমি একেবারে কোন পর্যন্ত যাবা, নিয়ন পর্যন্ত যাবা। উচিত ছিল যে লিথিয়াম থেকে নিয়ন পর্যন্ত মানে পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে তুমি যাবা, তোমার আয়নীকরণ শক্তির মান একদম সিরিয়াল বাই বাড়তেই থাকবে, কিন্তু তা হয় না। কেন হয় না দেখো, এই যে দেখো লিথিয়ামের পরে বেরিলিয়াম, কিন্তু বেরিলিয়ামের পরে বোরন, বোরনের কিন্তু আয়নীকরণ শক্তির মান বেরিলিয়ামের থেকে দেখছো একটু কম। বেরিলিয়ামের হলো কি 1000-এর কাছাকাছি, হয়তো বা 800 বা কিছু একটা হবে, আর বোরনেরটা কিন্তু 700-র কাছাকাছি হবে। ঠিক আছে, বুঝতে পারছো? আবার দেখো বোরন থেকে কার্বনে যাবা, যেহেতু পর্যায়ের বাম থেকে ডানে যাইতেছো, নর্মাল নিয়ম, তাহলে আমার আয়নীকরণ শক্তি বাড়তেছে। নাইট্রোজেনে যাবা, বাড়তেছে। অক্সিজেনে যাবা, বাড়ার কথা ছিল, কিন্তু নাইট্রোজেনের আয়নীকরণ শক্তি অক্সিজেনের থেকে অনেক বেশি, যেহেতু এটা স্থিতিশীল। এর ফলে দেখো নাইট্রোজেন থেকে কিন্তু অক্সিজেন আয়নীকরণ শক্তির মানটা কম। তারপর ফ্লোরিন, নিয়ন, এই সেম জিনিস দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়ামের কিন্তু অ্যালুমিনিয়ামের থেকে কম হওয়ার কথা ছিল, কিন্তু ম্যাগনেসিয়াম যেহেতু একদম এস উপশক্তি স্তর পূর্ণ অবস্থায় আছে, এর কারণে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের থেকেও বেশি। বুঝতে পারছো? জি ভাইয়া। তোমাদের কিন্তু এতটুকু এই যে কি বলে উদ্দীপকে দিয়ে কোশ্চেন করবে, এগুলো কিন্তু পারতে হবে। ঠিক আছে, আয়নীকরণ শক্তি থেকে আমি যে দেখলাম বেশি ইম্পর্টেন্ট, বেশি কোশ্চেন আসে সম্ভাবনা বেশি। ঠিক আছে, বেশি না, আর জাস্ট 5 মিনিট হবে ক্লাস। দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের আয়নীকরণ শক্তির ক্রম, এটা আমি তোমার অলরেডি বলছি যে লিথিয়াম থেকে হওয়ার কথা ছিল আগে বেরিলিয়াম, তারপর বোরন, কিন্তু যেহেতু বোরনের বেরিলিয়ামের থেকে কম, এজন্য আমি আগে বোরন লিখলাম, তারপরে বেরিলিয়াম, তারপর বেরিলিয়াম কার্বন। আবার দেখো কার্বনের পর হচ্ছিল নাইট্রোজেনের, কিন্তু নাইট্রোজেন না হয়ে হয়েছে কি অক্সিজেন, কারণ অক্সিজেনের আয়নীকরণ শক্তির থেকে নাইট্রোজেনের আয়নীকরণ শক্তির মান বেশি। তারপরে ফ্লোরিন, তারপর নিয়ন। তো এই সিকোয়েন্সটা তোমরা লিখতে পারবা না যদি পরীক্ষায় আসে দ্বিতীয় পর্যায়ের? অবশ্যই পারবা। আবার এই তৃতীয় পর্যায়েও কিন্তু সেম হওয়ার কথা ছিল কি যে সোডিয়ামের পরে ম্যাগনেসিয়াম আসবে, কিন্তু তা হয় নাই। সোডিয়ামের পরে আসছে অ্যালুমিনিয়ামের পরে আসছে ম্যাগনেসিয়াম। তারপর তো সিলিকন আসার কথা, সিলিকনের পরে ফসফরাস আসার কথা, কিন্তু ফসফরাস আসবে না। ফসফরাস না এসে আসবে সালফার, সালফারের পরে ফসফরাস, তারপরে ক্লোরিন, তারপরে আর্গন। ঠিক আছে, আর্গনের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। বুঝছো? বুঝছি ভাইয়া। এখানে আসলে তোমার ওই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান দেয়া আছে, এখানে তো আমি জাস্ট সিরিয়াল বাই করছি যে লিথিয়ামের পরে বোরন, তারপরে বেরিলিয়াম, এখানে মান সহ দেওয়া আছে। তোমরা চাইলে স্ক্রিন মানে মিউট করে এটা নোট করার কোনো দরকার নেই, কেউ মুখস্থ ভুলও করতে যাইও না, লাগবে না, জাস্ট দেখতে পারো একবার। যেমন দেখো এই যে লিথিয়ামের থেকে কিন্তু এক্সাক্ট 520-এর থেকে 899 বেশি, কিন্তু 899 থেকে কিন্তু 800টা কম। যেটা বলছি যে বেরিলিয়াম থেকে বোরনের বেশি হওয়ার কথা থাকলেও অ্যাকচুয়ালি কম, সেটাই তো হয়েছে। তাই দেখো লিথিয়ামের পরে বোরন, বোরনের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে কার্বন, কার্বনের পরে কিন্তু নাইট্রোজেন না হয়ে অক্সিজেন 1314, এরপরে নাইট্রোজেন 1402, তারপরে ফ্লোরিন, তারপর নিয়ন। বুঝতে পারছো? জি ভাইয়া। এখানে আয়নীকরণ শক্তির মানগুলো আমি দিয়ে দিচ্ছি, ভালো কথা। এখানে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তির মান দেওয়া আছে। তোমাদের যদি কখনো এরকম মানে কোশ্চেন আসে যে দ্বিতীয় আয়নীকরণ শক্তির তুলনা করো বা তৃতীয় আয়নীকরণ শক্তির তুলনা করো, হ্যাঁ এই টাইপের কোশ্চেন আসলে আসার কথা না, কারণ অনেক মানে চিন্তা চেতনা করতে হবে তাইলে। হ্যাঁ, সাপোজ বললো যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, কি বলছে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা এই যে ইটো নিয়ে যদি তোমার তুলনা করতে বলে কখনো, যদিও সম্ভাবনা প্রায় নায়ের কাছাকাছি, কি করবা? সাপোজ তোমার মৌলগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। হ্যাঁ, যদি বলি ইটু মানে কি, ইটু মানে হইলো তোমার এই যে সোডিয়ামের ক্ষেত্রে হলো সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+ হবে, তাই না? তাহলে আমি এই যে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করবা। হ্যাঁ, তারপরে ম্যাগনেসিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করবা, আবার অ্যালুমিনিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস করবা। ইলেকট্রন বিন্যাস দেখা তারপর নিজে রিয়েলাইজ করবা যে অ্যাকচুয়ালি আমার কার বেশি কার কম। যেমন আমি যদি এই এক্সাম্পলটা তোমারে পুরোপুরি সলভ করে দেই, ম্যাগনেসিয়াম, হ্যাঁ সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কেমন, 1s2 2s2 2p6। ম্যাগনেসিয়াম প্লাস, 2+ না কিন্তু ম্যাগনেসিয়াম প্লাস। হ্যাঁ, আমি দেখবো আমার আগে কোনটা ছিল, ম্যাগনেসিয়াম প্লাস থেকে ম্যাগনেসিয়াম 2+ হবে, যতটুকু শক্তি দিতে হবে তাই হলো দ্বিতীয় আয়নীকরণ শক্তি। এখন ম্যাগনেসিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কেমন, 1s2 2s2 2p6
3s1। তাহলে অ্যালুমিনিয়ামেরটা বোঝাই যেতেছে আগেরগুলো সব আগের মতো, জাস্ট এখানে হবে 3s2। ঠিক আছে, মানে কি, এই যে সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কার মতো, সোডিয়ামের আগের যে মৌলটা কে সে, নিয়নের মতো। মানে সোডিয়াম হয়ে গেছে নিয়ন, ম্যাগনেসিয়াম হয়ে গেছে সোডিয়াম, আর অ্যালুমিনিয়াম হয়ে গেছে ম্যাগনেসিয়াম। আমি মূলত এই তিনটার তুলনা করতেছি, বুঝতে পারছো? এই পার্টটা অবশ্যই আরেকবার দেখবা তোমরা, ঠিক আছে, ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এখন এই নিয়ন সোডিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? যেহেতু নিয়ন একটা কি নিষ্ক্রিয় গ্যাস, হ্যাঁ, নোবেল গ্যাস, এর কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। ঠিক আছে, তাহলে নিয়ন একদম টপ, সব থেকে বেশি আয়নীকরণ শক্তির মান। এরপরে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার বেশি কার কম? অবশ্যই ম্যাগনেসিয়ামের বেশি, তাই না? সাইজের দিক দিয়ে চিন্তা করো তাইলেও ম্যাগনেসিয়াম ছোট, অর্থাৎ এর আয়নীকরণ শক্তির মান বেশি। আবার তুমি যদি ইলেকট্রন বিন্যাসের কথা চিন্তা করো, এই ম্যাগনেসিয়ামের মধ্যেই S2 উপশক্তি স্তর আছে, মানে S উপশক্তি স্তর পূর্ণ, অর্থাৎ এটা কিন্তু অনেক বেশি স্থিতিশীল। বুঝতে পারছো? নিয়ন গ্রেটার দেন ম্যাগনেসিয়াম গ্রেটার দেন সোডিয়াম। কেউ আবার পরীক্ষার খাতে এটা লিখে দিও না, ঠিক আছে? স্যারে বলবে ভাই তোমার আমি দিলাম সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, তুমি নিয়ন ম্যাগনেসিয়াম সোডিয়াম পাইলে কোথায়? এই যে নিয়ন কে, নিয়ন হলো সোডিয়াম, মানে সোডিয়াম প্লাস আর কি। ঠিক আছে, সোডিয়াম প্লাস, তারপর এই সোডিয়াম মান হলো ম্যাগনেসিয়াম কে বলো তো? ম্যাগনেসিয়াম হলো কি অ্যালুমিনিয়াম, আর এই যে সোডিয়াম লেখছি, সোডিয়াম কে, সোডিয়াম হলো ম্যাগনেসিয়াম। বুঝতে পারছো? বুঝছি ভাইয়া। যদি এরকম প্রশ্ন আসবে না, আমি লাগলে আগামী দিন একদম ঠান্ডা মাথায় এটা নিয়ে একটু আলোচনা করবো না, ঠিক আছে, যেহেতু আসলেও আসতে পারে। তাহলে আজকের ক্লাসে কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, সমস্যা নেই। ক্লাসটা কেমন লাগছে? একটু টাফ লাগতে পারে, বাট আমি যদি তোমাদের একদম সামারি কইরা দিই, হ্যাঁ, কি লাগবে মূলত, আয়নীকরণ শক্তির সংজ্ঞা লাগবে, এর একক জানলে ভালো, না জানলে খুব একটা ক্ষতি নেই, এটা তো সহজ, দেখলেই মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, এরপর লাগবে আয়নীকরণ শক্তি কার বেশি কার কম। মূলত সাইজ দিয়ে মনে রাখবে যে যার সাইজ বেশি তার আয়নীকরণ শক্তি কম। হ্যাঁ, তাহলে ওই একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে কি হবে, একটা নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে, দ্বিতীয় আয়নীকরণ শক্তি তৃতীয় আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লাগবে। হ্যাঁ, আসলেও আসতে পারে আর কি, সম্ভাবনা কম তবে আসতে পারে। মূলত এই জিনিসগুলো লাগবে। হ্যাঁ, আর ব্যতিক্রমগুলো মুখস্থ রাখা লাগবে, যে আমার ব্যতিক্রম কি কি আছে। এই যে ব্যতিক্রম 2 নম্বর 13 নম্বর গ্রুপ, 15 নম্বর 16 নম্বর গ্রুপ, এই কয়টা জানলেই আসলে আমার কাজ চলে যাবে। আর ব্যাখ্যাগুলো আমি মুখে মুখে অনেক কথা বলছি, ওগুলোই কিন্তু ব্যাখ্যা। যেমন নাইট্রোজেনের সময় কিছু কথা বলছি, অক্সিজেনের সময় কিছু কথা বলছি, ওই কথাগুলাই তোমাদের পরীক্ষার হলে লিখে আসতে হবে। তাহলে কার কোনো প্রশ্ন আছে আজকের পড়া নিয়ে? না ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। সবাই নিজেরা ভালো থাকো, অপরকে ভালো রাখো। আসসালামু আলাইকুম।